আমরা এই একটা প্ল্যাটফর্ম করার চেষ্টা করছি যেখানে বিভিন্ন ব্যাপার নিয়ে একটু কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে একটু আলোচনা হবে আর কি। মানে আমরা লিখেছি মুক্তাঙ্গন, যেটা আইডিয়াটা হচ্ছে যে একটা ওপেন ফোরাম যেখানে কিছু কিছু টপিক আছে যেগুলো হয়তো মাস মিডিয়ায় অতটা পাওয়া যায় না, বিশেষ করে বাংলায়। তো অথবা অনেক সময় কিছু ভালো ইংরেজিতে ডিসকাশন পাওয়া যায়। তো আমরা চেষ্টা করেছি, আমি এবং মনমথো, দেবর্ষী, সৌমিত, অরিজিৎ, আমরা সবাই মিলে চেষ্টা করেছি যে এমন একটা প্ল্যাটফর্ম মানে ক্রিয়েট করার জন্য যেখানে আমাদের কিছু আলোচনার টপিক থাকবে। আজকে সেই ধরনের আলোচনায় মৈত্রীশ ঘটক এসেছেন আমাদের, খুবই মানে ওনার খুব শর্ট ট্রিপের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা সত্যি খুবই কৃতজ্ঞ ওনার কাছে। তো আমরা আলোচনাটা এমনভাবে করতে চাইছি যে খুব সহজবোধ্য আলোচনা হোক, কোনো মানে কন্ট্রাইভড বাংলা নয় যে আমাকে বাংলা বলতেই হবে এরকম কিছু ব্যাপার নয়। তো আমরা একটা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে ব্যাপারটা করব। তো প্যাটার্নটা হচ্ছে যে মৈত্রীশদা একটা মানে ওনার যে আজকে যে টপিক, যে ইনইকুয়ালিটি, পভার্টি এবং গ্রোথ, খুবই ইম্পর্টেন্ট টপিক, এবং এইটা নিয়ে ওনার রিসেন্টলি কিছু কাজ আছে। অ্যাকচুয়ালি আমি ওনার সাথে সামারে একদিন দেখা করেছিলাম, তো আমরা এই ধরনের কিছু একটা আলোচনা করছিলাম। তখন উনি বলেন যে ওনার ইনইকুয়ালিটি নিয়ে এর পার্টিকুলারলি নতুন কিছু কাজ আসছে। তো আমি ভাবলাম যে ওনাকে আমরা এই প্রোগ্রামটায় প্রথম স্পিকার হিসেবে ডাকবো। তো সেইখান থেকেই ভাবনাটা শুরু। আমরা আশা করছি যে এই প্ল্যাটফর্মটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব, যে আমরা পরবর্তীকালেও আরও বিভিন্ন বিষয় যেগুলো একটু আন্ডার ডিসকাসড অথচ আমাদের মনে হয় খুব ইম্পর্টেন্ট এবং রেলেভেন্ট, সেইগুলো নিয়ে আমরা একটু ওপেন ফোরাম টাইপের ডিসকাশন, মানে সেখানে কোনো সর্ট অফ নো স্ট্রিং অ্যাটাচ আর কি। মানে সেরকমভাবে কোনো পার্টিকুলার ফোকাস, পার্টিকুলার আইডিওলজি থেকে আমরা ব্যাপারটা করছি না, একটু ওপেন রাখতে চাইছি ব্যাপারটা এই মুহূর্তে। তো বেশি কথা বাড়াচ্ছি না, মৈত্রীশদাকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। তো আমাদের সাথে অস্মিতা আছেন। অস্মিতা নিজে একজন ইকোনমিস্ট। তো আমি মৈত্রীশদার কাজ নিয়ে ওকে একটা ছোট ইন্ট্রোডাকশন দিতে বলছি। অস্মিতা, প্লিজ। থ্যাংক ইউ। এই মৈত্রীশদার ইন্ট্রোডাকশন দেওয়ার আগে আমি স্পষ্ট করে দিতে চাই, আই এম দ্য লিস্ট কোয়ালিফাইড পারসন টু টক অ্যাবাউট হিম ইন আইএসআই। There are many eminent economists who are from ISI যারা আরও ভালো বলতে পারেন, বাট I'll just তো যেহেতু আজকে আমাদের ফর্মাল অত বেশি নয়, তো আমি চেষ্টা করছি যে I'll just give a brief idea about his work and about him. Professor Maitreesh Ghatak is a professor of economics at LSE, and over the years he has held many important positions and have been at many top universities all over the world. Some of these very important positions have been that he has been the editor-in-chief of one of the top journals in economics, which is the Journal of Development Economics. And to some extent, why I agreed to talk about him is that being a student of economics, when I went to do my PhD in US, that very time, Professor Ghatak and other people were revolutionizing this field, and some of them were, all of us are aware of them, Professor Abhijit Banerjee, Professor Duflo. So before that, being a student in economics in India, I was hardly aware of their work as a student. But I was lucky enough to be from Bihar and to be based to have the opportunity to go to Adri, which was one of the places where all this revolutionary work was happening. There was something called demand-driven research, where a lot of these top academicians were interacting very closely with policymakers and doing interesting work, which was not only important in terms of research and publication, but it was also important for policy making. And together they were creating some magical work, which later on, when I went to do my PhD, became the textbook material of what we were taught. So that time I was
I have been observing all these great people from the background, and only now, after doing, after finishing PhD and working in similar area, I can appreciate some of this work much better than I could then. And one of the work which I would like to highlight is in the area of poverty that Professor Ghatak has been doing, and the concept of poverty traps, which was in fact quoted by Professor Banerjee in his Nobel-winning speech. So that itself talks a lot about how important is this work, and what is how as students of economics, this is completely changing the definitions of how we understand this subject and approach it. So I will not take more of your time. I'll leave it to Professor Ghatak to just begin. Thank you. আমাদের আইডিয়াটা হচ্ছে 45 মিনিট অ্যারাউন্ড হচ্ছে যে উনি বলবেন, তারপরে আমরা একটা কোয়েশ্চেন আনসারের জন্য ওপেন করব, ঠিক আছে? আচ্ছা, আমরা মৈত্রীশ দাকে স্বাগত জানাচ্ছি। Thank you, Protoy. Thank you, Ashmita, for the warm introduction, and also for inviting me to this session. আমি জানি এটা বাংলায় বলতে বলা হয়েছে, এবং আমি বাংলায় বলি, লিখি, সবই করি, কিন্তু এই বিষয়টা নিয়ে যেটা আমার লেখালেখিগুলো, সেটার মধ্যে কিছু টেকনিক্যাল টার্ম আছে, সেটা বাংলায় বলতে গেলে হয়তো একটু আর্টিফিশিয়াল শোনাবে, ফলে আমি বাংলা ইংরেজি মিশিয়েই বলবো, স্লাইডগুলো যদিও ইংরেজিতে। তো আমার আজকের যে বিষয় নিয়ে ইনফ্যাক্ট প্রত্যয় নিজেই টপিকটা সাজেস্ট করেছে, ফলে এটাকে ডিমান্ড ড্রিভেন রিসার্চের মতো ডিমান্ড ড্রিভেন লেকচার বলা যেতে পারে। তো অবভিয়াসলি ইট ড্রজ অন এরিয়াজ অফ মাই ইন্টারেস্ট, সো আই এম শিওর হি ডিডন্ট পিক ইট র্যান্ডমলি, অ্যান্ড এটা আমার সাথে আলোচনাও হয়েছিল ওর সাথে। তো এই বিষয়গুলো নিয়ে আমার নিজের রিসার্চে অনেক তাত্ত্বিক কাজ আছে, এবং সেটার সাথে তার যেটা কি বলবো, মানে রিগারাস এম্পিরিক্যাল ইকোনোমেট্রিক কাজ আছে। কিন্তু আমি আজকে যেটা নিয়ে বলবো সেটাকে বলা যায় মোর সেকেন্ডারি স্ট্যাটিস্টিক্স, যেগুলো পাওয়া যায় পভার্টি, ইনইকুয়ালিটি ইত্যাদি নিয়ে, সেটা নিয়ে সাম্প্রতিক কী ছবি পাচ্ছি আমরা, এবং তার থেকে বেড়েছে না কমেছে, কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, এটা নিয়ে যে কিছু বিতর্ক হচ্ছে, কারণ সব ডেটা গত 7-8 বছরে পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে না, কিছু রিপোর্ট বের হচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে কিছু রিসার্চার ইনডিরেক্টলিও বার করার চেষ্টা করছেন যে পভার্টির অ্যাকচুয়াল হেড কাউন্ট রেশিওটা কী ইত্যাদি। তো সেইটাই আই এম কামিং মোর ফ্রম দ্যাট ইয়ে, ফলে খুব তাত্ত্বিক আলোচনা করব না, তবে কিছুটা অবভিয়াসলি এই বিষয়গুলোর মধ্যে সম্পর্ক কী, ইনইকুয়ালিটি, গ্রোথ, পভার্টি ইত্যাদি, সেটা বলতে গেলে তো খানিকটা তাত্ত্বিক একটা কাঠামো লাগবে, আমি সেটাই আসব। তো আমি জানি না এখান থেকে পড়া যাচ্ছে কিনা, কারণ আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এবারে একেবারেই পার্সোনাল মানে পারিবারিক ভিজিটে এসেছি, তা প্রত্যয়ের জন্য এটা একমাত্র আমি যেটা লেকচার বা টক বা সেমিনার বা কনফারেন্স, আর কিছুই এই ছোটো ট্রিপটা হবে না, ফলে আমি স্লাইডগুলো একটু তাড়াহুড়ো করে তৈরি করা, ফলে সেই জন্যে প্লিজ এক্সকিউজ মি যদি পরিষ্কার পড়া না যায়, বা ইফ দের ইজ টু মাচ অন ইট, কারণ স্লাইড করার একটা আর্ট হচ্ছে গিয়ে নট টু পুট টু মাচ অন ইট। I have not been able to, I know the art, but I have not been able to rehearse it this time, because আমার সময়ের একটু অভাব ছিল। এটা কি আদৌ পড়া যাচ্ছে পেছন থেকে? হ্যাঁ, ও এখানেও একটা ইয়ে আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, মানে নাম্বারসগুলো থাকলে বা টেবিল বা গ্রাফের জন্য, আদারওয়াইজ আমি মোটামুটি এখান থেকেই বলবো। তো আমি যেটা ইনইকুয়ালিটি নিয়ে আলোচনাটা শুরু করব, এবং ইনইকুয়ালিটি নিয়েও দেখুন তাত্ত্বিক অনেক ইয়ে আছে, ইনইকুয়ালিটির আসল মেজার কী হওয়া উচিত, হোয়াট ইজ অ্যান আইডিয়াল মেজার অফ ইনইকুয়ালিটি, সেটার থেকে শুরু করে ডাইনামিক মডেল যেখানে ওয়েলথ, ইনকাম ইনইকুয়ালিটি এগুলো ওভার টাইম ইভলভ করে, উইথ ইকোনমিক একটা ইন্টারাকশন হয়, এগুলো অনেক ধরনের ইন্টারেস্টিং কাজ আছে এবং হচ্ছে। আমি এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আরও অনেক সোজা সাপটা কিছু বিষয়। সেটা হলো সত্যি গত 10 বছরে যদি ভাবি,
বা গত 10 বছরও ভাবতে হবে না, আরেকটু বড় যদি পরিপ্রেক্ষিতে দেখি, সময়ের পরিপ্রেক্ষিতে, যে ইনইকুয়ালিটিকে সত্যি খুব বাড়ছে নাকি বেড়েছে কিন্তু অতটা না, হ্যাঁ, এটা সম্বন্ধে কিছু কংক্রিট ছবি ডেটার ভিত্তিতে কি জানতে পারা যায়, হ্যাঁ, সেইটা হচ্ছে গিয়ে আমার জানার মানে সেইটাই হচ্ছে মূল প্রশ্ন। এখন আপনারা প্রত্যেকেই কাগজে দেখবেন যে প্রতি বছরই আপনার অক্সফ্যাম থেকে তারপরে নানান রকম মিডিয়াতে হয় যে ভারতে এত বিলিয়নিয়ার, গ্লোবাল টপ 10 টপ 20 লিস্টে কী হচ্ছে ইত্যাদি, এবং তার থেকে খানিকটা ইনইকুয়ালিটি নিয়ে আলোচনাও শুরু হয়। কিন্তু এটা মুশকিলটা হচ্ছে গিয়ে এগুলো খানিকটা হেডলাইনের মতো, অ্যাজ মাচ অ্যাজ কী বলবো, মানে যখন কোনো কিছুতে অসুখে অনেক লোক একসাথে মারা যায় তখন সেটা নিউজে শো করে, কিন্তু সেটার থেকে তো জেনারেল হেলথ নিয়ে বা ইভেন সেই অসুখেরও যে জেনারেল স্টেটাস অ্যাক্রস দ্য কান্ট্রি, সেটা তো প্রপার স্যাম্পল সার্ভে এবং প্রপার ডেটা কালেকশন ছাড়া করা যায় না। ফলে আমার এখানে যেটা চেষ্টা করব আমি করতে, সেটা হচ্ছে বিভিন্ন ডেটা সোর্স থেকে ইনইকুয়ালিটি বেড়েছে না কমেছে বা জেনারেল প্যাটার্নটা দেখার চেষ্টা করব। এবং ইনইকুয়ালিটির 3টে দিক আছে, মানে 3টে মেজার ইউজ করা হয় সচরাচর, যদিও অনেক সময় যখন ইনইকুয়ালিটি বলা হয় বা অসাম্য বলা হয় লোকে অতটা ক্লিয়ার করেন না সেটা ওয়েলথের ইনইকুয়ালিটি না ইনকামের ইনইকুয়ালিটি না কনজামশনের ইনইকুয়ালিটি, হ্যাঁ, এবং এগুলো প্রত্যেকটারই ব্যবহার করার খুব প্র্যাকটিক্যাল কারণ আছে, হ্যাঁ। ওয়েলথ ইনইকুয়ালিটি কেন সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ সেটা হচ্ছে এক ধরনের কিউমুলেটিভ অ্যাডভান্টেজের রিফ্লেকশন, হ্যাঁ, যার ফলে ইনকাম ইনইকুয়ালিটি যদি অত নাও হয়, অনেকটা যদি ওয়েলথ ইনইকুয়ালিটি থাকে সেই সোসাইটিতে তো ব্যাপারটা অন্যরকম হবে, তাই না? সো সেই জন্য ওয়েলথ ইনইকুয়ালিটিটা অতটা করার হয়তো মোটিভেট করা বা করা বোঝাবার দরকার নেই যে ওয়াই ইটস ইম্পর্টেন্ট। ইনকাম ইনইকুয়ালিটি ইজ ভেরি ক্লিয়ার, যে আয়ের ক্ষেত্রে যে যারা ভালো চাকরি করেন বা যাদের রেন্টাল ইনকাম বা ইন্টারেস্ট ইনকাম বা স্টক মার্কেট ইনকাম অনেক, তাদের কত আয় হচ্ছে, বাট দ্যাটস মোর যেটা আমরা ইকোনমিক্সরা বলি ফ্লো, মানে সেটা কারেন্ট পিরিয়ডে কী হচ্ছে বা একটা গিভেন ইয়ারে কত হচ্ছে ইত্যাদি। এখন কনজামশন ইনইকুয়ালিটিটা ইন আ ওয়ে একটু ইনডিরেক্ট, মানে চট করে হয়তো মাথায় আসবে না যে কেন লোকে হঠাৎ কনজামশন ইনইকুয়ালিটি বার করছে বা সেটার দিকে নজর দিচ্ছে। তার দুটো কারণ আছে। একটা হচ্ছে ইন দি এন্ড আমরা যদি দারিদ্র বা ডেপ্রিভেশন এসব জিনিস নিয়ে ভাবি, তাহলে কনজামশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইন দি এন্ড আওয়ার সাবসিস্টেন্স, আওয়ার লিভিং অর সার্ভাইভাল ডিপেন্ডস অন কনজামশন, হোয়াট ইউ গেট টু ইট। আপনার যদি ধরুন অ্যাভারেজ ইনকাম খুব ভালো কিন্তু 6 মাস কিচ্ছু পান না, আর 6 মাস আপনার ইনকাম ভদ্রস্থ, সেটা উইল নট নেসেসারিলি হেল্প ইউ সাপোর্ট ইউর সেলফ। অ্যান্ড অলসো দ্যাটস দ্য কাইন্ড অফ কনসেপচুয়াল রিজন। প্র্যাগম্যাটিক রিজন হলো এনএসএসের যে সার্ভে, যেটা কনজিউমার এক্সপেন্ডিচার সার্ভে হয়, কনজিউমার এক্সপেন্ডিচারের দিকেই ঝোঁকটা দেওয়া হয়, কারণ আমাদের দেশে অধিকাংশ মানুষ অসংগঠিত ক্ষেত্রে, ইনফর্মাল সেক্টরে, তাদের আপনার পে স্লিপ বা ইনকাম ট্যাক্স রেকর্ড থেকে আপনি তাদের আয় বার করতে পারবেন না। সো সেই জন্য যখন সার্ভেয়াররা যাচ্ছে না গিভেন ডে কারোর বাড়িতে, সে কত আয় করেছে, সেদিন তার আদৌ কাজ আছে কিনা, সেগুলো বার করা অনেক প্রবলেম হয়ে যায়। সেই জন্য ইউজুয়ালি লোকে তখন একটা রিকল পিরিয়ডের ভিত্তিতে কি কি কনজিউমার এক্সপেন্ডিচার হয়েছে সেইটা বার করার চেষ্টা করে, এবং তারপরে যখন ন্যাশনালি তার একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল তৈরি হয়, সেখান থেকে পভার্টি লাইন থেকে শুরু করে আ নাম্বার অফ থিংস আর দেন মেজার্ড আউট অফ দ্যাট। সো এই 3টে দিকই আছে। এখন এটা হয়তো অনেকেই এখানে জানেন, এটা যেহেতু আইএসআই সেখানে মহলানবিশের নাম এসে যেতে বাধ্য, যে ইন্ডিয়া অ্যাকচুয়ালি এই কনজিউমার এক্সপেন্ডিচার যে সার্ভেগুলো, সমীক্ষাগুলো, এটার ক্ষেত্রে ইজ আ ওয়ার্ল্ড পায়োনিয়ার। এবং ওয়ার্ল্ড পায়োনিয়ার মানে ডেভেলপিং কান্ট্রি পায়োনিয়ার না, হ্যাঁ, মানে ইট ইজ অ্যাকচুয়ালি ইভেন ইন ডেভেলপড কান্ট্রিজ ওদের যে হাউসহোল্ড বেস রেগুলার স্যাম্পলিং সিস্টেম হয়েছে, তারা অনেকেই ক্রেডিট করে যে ইন্ডিয়া ওয়াজ অ্যামাং দ্য ফার্স্ট কান্ট্রিজ টু স্টার্ট দিস পিরিয়ডিক হাউসহোল্ড এক্সপেন্ডিচার, যেটা র্যান্ডামাইজ ওয়েতে করা হয়, যেটা মহলানবিশের obviously was the father of that. সো এই ব্যাপারটা চলছে 1950-এর দশকের গোড়া থেকে, হ্যাঁ। একটা পিরিয়ডিসিটিতে বিভিন্ন ধরনের এনএসএস সার্ভে হয়, তার একটা হচ্ছে কনজিউমার এক্সপেন্ডিচার সার্ভে। তো এটা হয়ে আসছে বহুদিন ধরেই, কিন্তু 2011-12 পর থেকে আর এই সার্ভের রেজাল্ট পাবলিশড হয়নি।
তার মানে যে সার্ভে হচ্ছে না তা না, এর মধ্যে সার্ভে একটা হয়েছে, সেটার রেজাল্টটা কিন্তু বার করা হয়নি, এবং যেটা মনে করা হয় যে সেটা হয়তো সেটার ফলটা খুব একটা ভালো দেখাবে না অ্যাজ আ পিকচার অফ দ্য লাস্ট 8 years, সেই জন্য হয়তো হয়ে থাকতে পারে। কিন্তু ইটস ওয়ান অফ দোজ কেসেস ওয়ার 2017-18 সালে যে এনএসএসের কনজিউমার এক্সপেন্ডিচার সার্ভে রিপোর্টটা, সেটা লিকড হয়ে যায়, ফলে সেটার ভিত্তিতে কিছু অ্যানালিসিসও পাওয়া যায়। ইনফ্যাক্ট খুব রেসপেক্টেবল জায়গাতেই পাওয়া যায়, দি ইন্ডিয়া ফোরাম ইত্যাদির মতো ইয়েতে ডিটেল এসে বাই ইকোনমিস্ট সাচ এস এস সুব্রমণিয়ান সেখানে আছে। কিন্তু স্টিল দ্যাট রিপোর্ট ইজ, যেটাকে আমেরিকার ভাষায় বলে বুটলেগড আর কি, মানে ওটা হচ্ছে গিয়ে আপনার কোনো রেগুলার কোথা থেকে আপনি পাবেন না। তো এইটা হচ্ছে সমস্যা। এবং এটা বাদ দিয়ে আমরা যখন ইনইকুয়ালিটি ইদানিং কেউ রিসার্চ করেন, আপনারাও গুগল সার্চ করলে দেখবেন যে দের ইজ আ ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ডেটাবেস, যেটা টোমা পিকেটি এবং তার ভেরিয়াস কোলাবোরেটরদের সহযোগে গড়ে উঠেছে, যেখানে ওরা প্রতি বছর একটা ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট বার করে। হ্যাঁ, 2022-এরটাও অনলাইন পাওয়া যায়। এবং যেটা ডেটাবেসটার ভালো সেটা হলো আপনি যে কোনো দেশের স্প্রেডশিট ওখান থেকে ডাউনলোড করে নেওয়া যায়, মানে কি যা যা ডেটা পাওয়া যায় তার ভিত্তিতে কত কত সাল, তার টপ 10%-এর শেয়ার কত, বটম 50%-এর শেয়ার কত, এই ধরনের জিনিস ওখান থেকে ডাউনলোড করে নেওয়া হয়। তো এই ডেটাবেসটা খুব ইউজফুল, এবং এটার ভিত্তিতে আমি আমার প্রথম কিছু সেট অফ রেজাল্টস আমি প্রেজেন্ট করব, যেটা আবারও বলছি যে আমি আলাদা করে ওয়েলথ, ইনকাম এবং কনজাম্পশন, এই তিনটে ইনইকুয়ালিটির ওভার টাইম কী ছবি ইন্ডিয়ার ক্ষেত্রে, সেইটা আপনাদের কাছে পেশ করতে চাই, এবং তারপরে সেটা কেন হচ্ছে, এটা বাড়ছে না কমছে ইত্যাদি, সেই আলোচনায় যাব। সো আমরা যদি দেখি, এইটা হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটির পিকচারটা। আমি আবারও একটু বড় করে দিচ্ছি যদি দেখতে সুবিধা হয়। এটাতে আমরা দেখছি ওয়েলথ ইনইকুয়ালিটির শেয়ার অফ ওয়েলথ। হ্যাঁ, এটা ইয়েতে 1961 ডেটা থেকে এই ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ডেটাবেসে পাওয়া যাচ্ছে। লালটা হচ্ছে টপ 10%-এর, সবুজটা হচ্ছে গিয়ে টপ 1%-এর, আর এই পার্পল বা ইয়েটা ডার্ক ইয়েটা রংটা হচ্ছে গিয়ে বটম 50%-এর। অর্থাৎ এটাকে কিভাবে পড়ব, যে ধরুন 1991 সালে এই পয়েন্টটা, যেটা ধরে নেওয়া যায় 75 মতো হবে, এটা যদি 100, এটা 50 হয়, এটা 75 মতো হবে। এসেনশিয়ালি ইয়ের যেটা শেয়ার অফ ওয়েলথ আর কি, সেইটা বটম 50%-এর শেয়ারটা কী ছিল। সো সেই ইন্ডেক্সটা, যেটা 1961-তে 100 যদি ধরা হয়, 1961-তে সবকটা 100 ছিল, তারপরে এই এসেনশিয়ালি রেশিওটা এইখানে শেয়ার অফ দ্য বটম 50% এখানে চলে গেছে, শেয়ার অফ দ্য টপ 1% এত ওপরে চলে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে ওয়েলথ ইনইকুয়ালিটির ছবিটা। অর্থাৎ আমরা যদি দেখি যে এসেনশিয়ালি দের ইজ আ সেকুলার ট্রেন্ড হিয়ার, যেটা ওভার টাইম যারা অপেক্ষাকৃতভাবে রিচ, তাদেরটা 1%, তাদের ওয়েলথের রেশিওটা অনেকটা বেড়ে গেছে। তো এখানে সেটা তো ইটস নাথিং দ্যাট সারপ্রাইজিং। হ্যাঁ, এবং আপনি যদি এই জায়গাটাতে দেখেন, এই 1991 অবধি এইরকম যাচ্ছিল, ফলে বাড়ছিল কিন্তু অতটা বাড়ছিল না। হ্যাঁ, 1991 পরে কিন্তু একটা শার্প মুভমেন্ট হয়ে গেছে, যে টপ 1%-এর যেটা আর বটম 50%-টা, এটা অনেকটা প্রায় কাঁচি খুললে যেরকম হয়, এটা অনেকটা একটা ওপরে চলে যাচ্ছে, একটা নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, ফলে ক্লিয়ারলি লিবারালাইজেশনের ফলে এটা হয়েছে। হ্যাঁ, মানে এটা অবভিয়াসলি প্রুফ না, কিন্তু ইট ইজ আ ভেরি স্ট্রং কোরিলেশন যে আর্লি 90s থেকে দের ইজ আ ক্লিয়ার ওপেনিং আপ। কিন্তু এখানে একটা সমস্যা হলো, এবং সেই সমস্যাটা ইন এ ওয়ে আমার যে রিসেন্ট যে কাজটা থেকে আজকে রেজাল্টগুলো প্রেজেন্ট করছি, সেটা তার ভিত্তি আর কি, সেটার ভিত্তিতে এই কাজটা, সেটা হলো এই পিকেটিরা এই ডেটা পান থেকে, মানে এটা তো ইন্ডিয়ান সোর্স থেকেই পেতে হবে। তো টার্নস আউট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্সেস হিয়ার হচ্ছে অল ইন্ডিয়া ডেট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভে রিপোর্ট, এটাকে এইডিস রিপোর্ট বলে। হ্যাঁ, এখন মুশকিল হচ্ছে আবারও যেটা হতে পারে ওয়ান অফ মাই মেন আন্ডারলাইং থিমস টুডে, যে ডেটা অ্যাভেলেবিলিটি হ্যাজ বিন আ বিট অফ আ প্রবলেম। সো এটা লাস্ট যেটা অ্যাভেলেবল ডেটা ছিল সেটা 2011-12 সালে, আর তারপরে 2018-19 সালের একটা রিপোর্ট, এটা সবে 2021 সালে এটা পাওয়া গেছে।
তো 2021 সালে রিপোর্টটা বেরিয়েছে, ফলে সেটা পাওয়া গেছে। এবং এটা খুব ইন্টারেস্টিং যে আপনার কনজিউমার এক্সপেন্ডিচার যে সার্ভেটা যেটা 2017-18 মানে সার্ভে রেজাল্ট, যেটা 2019-এ বেরোবার কথা, সেটা বেরোয়নি। এবং ইন্টারেস্টিং এটা হচ্ছে গিয়ে যে লিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ওই সময় পভার্টি খানিকটা বেড়েছে, কমেনি, এবং কনজেকচার হচ্ছে সেই জন্যই হয়তো ব্যাপারটা হয়নি, বেরোয়নি। ওয়ারেজ ইন্টারেস্টিংলি যেটা আপনাকে বলতে যাচ্ছি এখন, সেইটা হয়তো অতটা সুপরিচিত না। এই এডিসের যে লাস্ট সাইকেলটা থেকে জানা যাচ্ছে অ্যাকচুয়ালি ওয়েলথ ইনইকুয়ালিটি খানিকটা কমেছে। এটা কাউন্টার ইনটুইটিভ শোনাতে পারে, বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এবং সেটা ওদের রিপোর্টেও বোঝা যাচ্ছে এবং আমরাও করে সেটা দেখাচ্ছি। কিন্তু সেটা সম্পূর্ণ চিত্র না, ফলে ইট ইজ, বাট অ্যাটলিস্ট অন সারফেস সেটাই হয়েছে। সো এখানে আমি যেটা দেখাচ্ছি যে আমি ওটাতে আসবো, এটা ইনকাম ইনইকুয়ালিটিটা। হ্যাঁ, সো এইবারে এটার টাইটেলটা ভুল হয়েছে, এটা ওয়েলথ ইনইকুয়ালিটি, এই টেবিলটা। আমরা যদি অল ইন্ডিয়া এইটা দেখি 2018 আর 2012 রিপোর্টের মধ্যে, তাহলে টপ 10%-এর শেয়ার আপনি দেখতে পাচ্ছেন যে 2018-তে 55 মতো ছিল, এতে 63 হয়েছে। হ্যাঁ, মিডল এটা দেখতে পাবেন যে এটা 40%, এটা 33% হয়েছে, এবং বটমেরটা এখানে 3.89 হয়েছে। সো এবারে আপনি 2018টা যেহেতু আগে, there has been a decline in the share of the top 10%. There is a slight increase in the share of the bottom 50%. নম্বরগুলো যদিও দেখুন, এটা কিন্তু 4%, মানে সমস্ত ওয়েলথের, সমস্ত সম্পদের বটম 50% অফ দ্য পপুলেশনের কাছে যাচ্ছে মাত্র 4%, ওয়ারেজ সেটা 2018 সালে খানিকটা বেড়েছে। কিন্তু স্টিল আমাদের যে জেনারেল পলিসি ন্যারেটিভ বা ইকোনমিক্সের ডিসকাশনের ন্যারেটিভ, এটা একটু খটকা লাগার মতো উচিত। সো যেটা দেখা যাচ্ছে যে ওয়েলথ ইনইকুয়ালিটি হ্যাজ গন ডাউন অ্যাকর্ডিং টু দিস এডিস সার্ভে রিপোর্ট। হ্যাঁ, এবং যেটা ইন্টারেস্টিং, আপনি যদি ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্টটা পড়েন 2022-এ, তারা কিন্তু দেখাচ্ছে ওটা বাড়ছে। সো এই ট্রেন্ডটা ক্যাপচার্ড না। So this was the start of a recent essay that got published in the India Forum about 3 months ago, যার ভিত্তিতে আমি এই ফ্যাক্টগুলো ড্র করেছি। সো আমার মনে হলো এখানে একটু ডিটেকটিভ ওয়ার্ক করা দরকার, কারণ আমাদের আদারওয়াইজ আমরা আম্বানি আদানি বলি বা অন্য ধরনের নানান রকম রিপোর্ট থেকে একটা ওয়েলথ ক্লাসের ওয়েলথ অনেকটা বাড়ছে, দ্যাট ইজ দ্য ইনটুইটিভ পিকচার উই আর গেটিং, বিকজ ইউ ক্যান জাস্ট সি ইট ফ্রম দ্য গ্লোবাল র্যাঙ্কিংস ইত্যাদি, আগে যেরকম ছিল তারপরে কি হয়েছে। কিন্তু এইটা ইজ আ স্যাম্পল সার্ভে বেসড ডেটা কালেক্টেড অন অ্যাসেট ওনারশিপ অ্যান্ড ইনডেটেডনেস, তাতে দেখা যাচ্ছে সাংঘাতিক না হলেও খানিকটা কমেছে। সো তাহলে এটা কি করে হলো? তো একটা খুব সোজা হলো যেটা হলো যে এরা ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ডেটাবেস বেসিক্যালি আপডেট করেনি। ওদের যেহেতু লাস্ট টাইম এডিসের রিপোর্টটা অ্যাভেলেবল ছিল 2012-র, তারপর থেকে ওরা লিনিয়ারলি ইন্টারপোলেট করে ওটা থেকে প্রজেকশন করে দিয়েছে যে তার আগে যে রেটে বাড়ছিল 2012-র পরেও তাই বাড়বে, সেটা ধরে নিয়ে ওদের ডেটাটা তাই ওরকম দেখাচ্ছে। এবং ওদের যারা এগুলো করেছে তাদের সাথে আমাদের ইমেল এক্সচেঞ্জও হয়েছে। ওরা এই 2018-19-এর রিপোর্ট, যেটা 2021-এ বেরোয়, লিটারালি 1 বছর আগে বেরোয়, দে উইল বি আপডেটিং দ্যাট। সো হোপফুলি ওয়েন দে আপডেট ইট নেক্সট ইয়ার, ইফ দে ডু, তাহলে হয়তো খানিকটা এই এডিস সার্ভের ট্রেন্ডটা ধরা পড়বে। সো কিন্তু আমি তাহলেও এটাকে খানিকটা ডিটেকটিভ গল্পের স্পিরিটে আরেকটু এক্সপ্লোর করতে চাই, যে আমাদের তো জেনারেল ন্যারেটিভ হচ্ছে গিয়ে দারিদ্র্য বাড়ছে, অসাম্য বাড়ছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো এখানে অসাম্য একটু কমেছে এবং সরকার রিপোর্টটাও রিলিজ করে দিয়েছে। ব্যাপারটা কি হলো? হ্যাঁ, তো এখানে একটা খুব ইন্টারেস্টিং কাজ আমি পয়েন্ট আউট করতে চাই। ইনফ্যাক্ট এদের একজনের সাথে আমি এখন একটা জয়েন্ট কাজও করছি। ঈশান আনন্দ এবং ঋষভ কুমার, এরা দুজনেই ইন্ডিয়ার পভার্টি ইনইকুয়ালিটি ইত্যাদি রিসার্চ করে, বোথ হ্যাপেন টু বি JNU প্রোডাক্টস। তো ওরা একটা ইন্টারেস্টিং কাজ করেছে, এবং এই ঋষভ কুমার এর আগে ওই ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ইনস্টিটিউটে কাজ করছিল। সো হি অলসো নোজ দ্য ওয়ে ইন উইচ দিস ডেটা ইজ কালেক্টেড। তো ওরা যেটা বলছে, যেটা ইজ ভেরি কম্পেলিং আর্গুমেন্ট, সেটা হলো এডিস সার্ভে ডেটা ইজ লাইকলি টু বি সাবজেক্ট টু আন্ডার রিপোর্টিং অ্যান্ড আন্ডার স্যাম্পলিং অফ দ্য ভেরি রিচ। এটা ইজ আ কমন প্রবলেম। NSS-এরও যখন কনজামশন সার্ভে, যার ভিত্তিতে আমরা পভার্টি ইনইকুয়ালিটি জিনি কোএফিশিয়েন্ট এগুলো সব ক্যালকুলেট করি,
আমাদের কার বাড়িতে কবে এনএসএসের লোক এসছে এবং আমরা তাদের বসিয়ে সার্ভে আচ্ছা হ্যাঁ এই কিনেছি এই করেছি হ্যাঁ, আমাদের অনেকের ক্ষেত্রে এটা হয়নি হ্যাঁ। ফলে ওদের একটা প্রবলেম অফ আন্ডার সাম্পলিং দ্য রিলেটিভলি অ্যাফ্লুয়েন্ট হ্যাঁ বা দ্য রিলেটিভলি মানে মিডল ক্লাস আপ, সেই প্রবলেমটা এনএসএসের কনজিউমার এক্সপেন্ডিচারে আছে। টার্নস আউট সেটা এইডিসেরও আছে। অ্যান্ড হোয়াট দে কাম আপ উইথ ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং। সো আমি আজকে যদি এখন আপনাদের দুটো একটু নতুন জিনিস বলে থাকি, একটা হলো এইডিসে যে ইনইকুয়ালিটি ট্রেন্ডটা দেখা যাচ্ছে, যেটা গোজ আ বিট এগেনস্ট আওয়ার জেনারেল সেন্স অফ ওয়্যার দি ইকোনমি ইজ। আর সেকেন্ড হচ্ছে গিয়ে এই এক্ষুনি যেটা বলতে যাচ্ছি, যে এরা একটা খুব ইন্টারেস্টিং ইয়ে করেছে। এদের পেপারটা আপনি আনন্দ এবং কুমার এটা করে করলে ওদের ওয়েবসাইটে আছে। ওরা এডিসের ডেটার সাথে অন্য নানান ধরনের এই যে রিচ লিস্টগুলো বেরোচ্ছে সেটাকে কম্বাইন করেছে, তারপরে প্যারেটো ডিস্ট্রিবিউশন ইত্যাদি অ্যাসিউম করে, মানে দুটো জিনিসটাকে মানে সিমুলেট করে যেগুলো মিসিং অবজারভেশন। ফলে দে হ্যাভ ট্রাইড টু ক্রিয়েট অ্যান অগমেন্টেড কাইন্ড অফ ওয়েলথ ইনইকুয়ালিটি ইয়ে বা ডিস্ট্রিবিউশন, যেটাতে এই স্যাম্পলের যে টপটা ট্রাঙ্কেটেড হয়ে যাচ্ছে সেই প্রবলেমটা ওভারকাম। তার টেকনিক্যাল ডিটেল আমি আলোচনা করতে চাই না, ইনফ্যাক্ট ওদের পেপারে আছে, ওদের সেমিনার স্লাইডসও ডিটেলে বলা আছে। কিন্তু সেটা যদি হয় তাহলে কিন্তু গপ্পটা আবার সেই পুরনো খানিকটা বামপন্থী গপ্পের মতোই দাঁড়াচ্ছে গিয়ে। অর্থাৎ দ্য ওয়েলথ কনসেন্ট্রেশন ইন দ্য টপ 1% অফ দ্য পপুলেশন 2011-12 সালে সেটা 35% মতো ছিল, 2018-19 সালে সেটা বেড়ে 41% হয়েছে। সো দ্য থিং টু লার্ন হিয়ার ইজ, আপনি যদি পিওরলি এডিস ডেটার ভিত্তিতে যেটা স্ট্যান্ডার্ড আমরা দেখব, যেমন এনএসএসের ভিত্তিতে আমরা পভার্টি বা কনজাম্পশন ইনইকুয়ালিটি দেখি, তাহলে কিন্তু দেখে মনে হবে ইনইকুয়ালিটি কমেছে। এবং টু দি এক্সটেন্ট সরকার যদি কৃতিত্ব নিতে চায় যে আমরা ইনইকুয়ালিটি কমিয়েছি, দ্যাট উড বি কারেক্ট অন দ্য বেসিস অফ দি এইডিস রিপোর্ট। হ্যাঁ, অ্যাজ মাচ অ্যাজ সরকার নিশ্চয়ই কৃতিত্ব নিতে চায় না যে আমরা দারিদ্র বাড়িয়েছি, সেই জন্য হয়তো 2017-18 যে এনএসএস কনজিউমার সার্ভে এক্সপেন্ডিচার যে ইয়েটা, সেইটা ইজ কনজেকচার টু বি ওয়ান অফ দ্য রিজনস ইট ডিডন্ট গেট রিভিলড। আচ্ছা, এইখানে আই হ্যাভ টু এগেন অ্যাপোলোজাইজ, বিকজ আমার সময়ের অভাব ছিল বলে আমি যতটা নিটলি স্লাইডগুলো বানাবো ভেবেছিলাম ততটা বানিয়ে উঠতে পারিনি। বাট যদি মেইন টেবিলগুলো দেখা যায়, দ্যাট ইজ রিয়েলি মাই মেইন পারপাস। এটা দেখা যাচ্ছে তো ওখান থেকে? তো এইবারে আমি ফাইনালি যে জিনিসটা আসবো, আমি ইনইকুয়ালিটি আলোচনা করলাম, কনজাম্পশন ওয়েলথ ইনইকুয়ালিটি আলোচনা করলাম, এবার কনজাম্পশন ইনইকুয়ালিটিতে একটু দেখতে চাই। হ্যাঁ, সো এটা যদি দেখি তাহলে আমরা দুটো জিনিস ইউজ করেছি। একটা হচ্ছে এনএসএসের ওই লিকড রিপোর্টটা আমাদের হাতে আসে, মানে কীভাবে বলতে পারবো না, মানে জানি কিন্তু বলতে পারবো না, কিন্তু সেই লিক রিপোর্টটা থেকে কিছু কিছু জিনিস কনস্ট্রাক্ট করে নেওয়া যায়। হ্যাঁ, এবং দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আপনার সিএমআই যে কনজিউমার পিরামিডস ডেটা, দ্যাট ইজ আ পিরিয়ডিক হাউস হোল্ড কনজাম্পশন সার্ভে দ্যাট 2014 থেকে বছরে 2-3টে রাউন্ডে ওরা কালেক্ট করে। ফলে 2014 পর থেকে দ্যাট হ্যাজ বিকাম নাও আ স্ট্যান্ডার্ড রেফারেন্স ফর মেনি পিপল টু লুক অ্যাট, যে কী হচ্ছে ইন টার্মস অফ ইনইকুয়ালিটি, পভার্টি ইত্যাদি। তো আমরা দুটোই দেখেছি। এবং আচ্ছা প্রত্যয়, আমি টাইমের খেয়াল রাখছি না, কতক্ষণ আছে বলো তো? ওকে, ফাইন। সো আমি আপনাদের অনেক বেশি মানে টেকনিক্যাল বা বেশি নাম্বার ক্রাঞ্চিং করে আপনাদের বোর করতে চাই না। পোস্ট লাঞ্চ সেশন আফটার অল, সবার একটু ঘুম পায়। তো সেখানে আমি যেটা বলবো যে আমি মেন কিছু ফ্যাক্টস বা হেডলাইন ফাইন্ডিংস আপনাদের বলতে চাই। একটা হলো, আমরা যদি ইনইকুয়ালিটির ক্ষেত্রেও যেভাবে আমরা ওয়েলথ বা ইনকামের ক্ষেত্রে করলাম, অর্থাৎ টপ 5%-এর শেয়ার কী, টপ 10%-এর শেয়ার কী, মিডল 40%-এর শেয়ার কী ইত্যাদি, হ্যাঁ, এইভাবে পুরোটা যদি করি, তাহলে 2017 এবং 2011 হচ্ছে এর আগের নাম্বার। আপনি খেয়াল করে দেখবেন ইন্ডিয়াতে পভার্টি নিয়ে লেখা হলে ইউজুয়ালি 2011-12 তেন্ডুলকার নয়তো রঙ্গরাজন লাইন এই করে পভার্টির আলোচনাটা হয়, কারণ দ্যাট ইজ দ্য লাস্ট পাবলিকলি অ্যাভেলেবল ডেটা সেট যাতে নানান রকম জিনিস ক্যালকুলেট করা যায়। 2017-18টা পাওয়া যায় না, সেই জন্য যাদের কাছে বুটলেগড কপিটা আছে তারা কিছুটা ক্যালকুলেট করতে পারে, বাট ইটস নট দ্য ফুল সার্ভে রেজাল্ট, যেটা আইডিয়ালি পেলে যে কেউই সেগুলো এক্সামিন করতে পারতেন। এখানেও কিন্তু দেখা যাবে, আপনি যদি 2011টা ডান দিকে আছে আর 2017টা বাঁ দিকে আছে,
which I guess is not ideal, যাই হোক পড়ার জন্যে, যে এখানেও কিন্তু দেখা যাবে যে একটা স্লাইড ডিক্রিজ ইন ইনইকুয়ালিটি আমরা দেখতে পাচ্ছি। যদি টপ 5%-এর শেয়ার দেখি, সেটা 18.67 থেকে কমে 16.23 মতো হয়েছে, এবং বটম 50%-এর যদি দেখি, সেটা 2027 মতো ছিল, তার থেকে বেড়ে 29 মতো হয়েছে। সো এটাও কিন্তু ইন্টারেস্টিং, এবং এটা হতে পারে যারা ইকোনমিস্ট নন বা যারা অ্যাপ্লাই স্ট্যাটিস্টিশিয়ান নন, তাদের কাছে হয়তো ব্যাপারটা একটু টিডিয়াস মনে হতে পারে, কিন্তু আমরা যারা এগুলো এক্সামিন করি, এটা হচ্ছে কিন্তু সামথিং ট্রুলি ইন্টারেস্টিং। কারণ সার্ভে রেজাল্টগুলোর একটা ভ্যালিডিটি আছে, এদের একটা ডেফিনেট স্যাম্পল ফ্রেম আছে, এবং এরা যখন এত বড় ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল থেকে এগুলো বার করছে, সেটা উড়িয়ে দেওয়ার মতো না। সেই স্যাম্পলিংয়ে কতটা আন্ডার স্যাম্পলড হচ্ছে, রিচরা কতটা ভীষণ দুর্গম ট্রাইবাল এরিয়ায় গিয়ে সার্ভেগুলো হচ্ছে, সেটা অন্য প্রশ্ন, এবং সেটা কারেক্ট করার চেষ্টা করা উচিত। কিন্তু তাই বলে সার্ভে রেজাল্টটাকে পুরোপুরি, যেমন খবরের কাগজে যা বেরোয়, কিছু সত্যি কিছু সত্যি না, কিন্তু সম্পূর্ণ একেবারে উড়িয়ে দেওয়া যায় না। হোয়াটসঅ্যাপের কথাটা আলাদা, যাই হোক। তো খবরের কাগজের ইয়েতে যদি আসি, সো ওয়ান্স এগেন দ্য সামথিং আ বিট ইন্টারেস্টিং হিয়ার, হ্যাঁ, যে খানিকটা হলেও কনজাম্পশন ইনইকুয়ালিটি কমেছে। এবারে আমি আপনাদের যেটা চেষ্টা করব ভাবতে, এবং আমি হয়তো সেই দিকেই যা যা সব বলবো তা কাভার না করে বরং প্রশ্নোত্তরে খানিকটা সময় দিতে চাই। আমি এটার সাথে মোদি জামানায় 2014 থেকে 2022 হয়ে তো কমপ্লিট হলো, এই সময় ওভারঅল ইকোনমিক যে পিকচার ইনক্লুডিং গ্রোথ, তার একটা থিওরিটিক্যাল কানেকশন টানার চেষ্টা করব। এই যে এই নাম্বারগুলো পাচ্ছি বা এই যে পিকচারগুলো বেরোচ্ছে, নর্মালি দেখুন ইনইকুয়ালিটি কমে যাওয়া তো ভালো কথা, তাহলে আমরা কেন প্রশংসা করব না? হ্যাঁ, সো সেখানে আমি বলবো যে প্রথমত ওয়েলথের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, যে what we see or what is captured by the survey is not sufficient. আমরা যদি প্রপারলি কারেক্ট করি, তাহলে ইনইকুয়ালিটি, ওয়েলথ ইনইকুয়ালিটি ডেফিনেটলি বেড়েছে। কিন্তু কনজামশনের ক্ষেত্রে টার্নস আউট, আমি কিছুটা ডিটেল স্কিপ করে বলছি আপনাদের, এখানে পুরো পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশনটা ছিল। এইবার হচ্ছে এই একই জিনিস, এটা শুধু সিএমআই এর কনজিউমার পিরামিড হাউসহোল্ড সার্ভে বলে ওদের যে ডেটা সেটাতে আরও পরেরগুলো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেই জন্যে 2014 এবং 2019-এর মধ্যে আমরা একটা কম্প্যারিজন করতে পারি, যে পার্সেন্টেজ অফ ভেরিয়াস পিপল, এবং এটা আরও করা যায়, কারণ ওরা প্রতি বছর করে, এবং ইফ উই ওয়ান্ট 2022-এরটাও বাই নাও ডিসেম্বর হয়ে গেল, ফলে বাই নাও এদের হয়তো এটাও বেরিয়ে যাবে। তো এখানে যদি আপনি আবার নাম্বারগুলো দেখেন, তাহলে ডান দিক থেকে শুরু করি 2014, বাঁ দিক 2019 কলাম, আমরা দেখতে পাবো একটা স্লাইট ডিক্লাইন ইন ইনইকুয়ালিটি, কনজাম্পশন ইনইকুয়ালিটি এখানেও ধরা পড়েছে। এবং এটাকে যদি আমরা করি, মানে বিভিন্ন 0 to 10, 10 to 20 এরকম করে দেখি, তাহলেও দেখা যাবে যে এটা হচ্ছে গ্রোথ রেটটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসে। তাহলে দেখা যাবে 0 to 10%, মানে সবচেয়ে গরিব 10%, তাদের ক্ষেত্রে গ্রোথ রেটটা 6%-এর বেশি, আর যত আমরা ওপরের দিকে যাব তত কিন্তু অ্যাকচুয়ালি কমছে। আর এই হলুদ লাইনটা হচ্ছে অ্যাভারেজ অ্যাক্রস এভরিবাডি। হ্যাঁ, সো দিস ইজ দ্য পিকচার দ্যাট ইজ কামিং আউট অফ দিস কনজিউমার সার্ভিস। এখন এখানে মনে রাখতে হবে, জনড্রেস থেকে শুরু করে অনেকেই সিপিএইচএস ডেটার ক্ষেত্রে তাদের স্যাম্পলিং ইস্যু নিয়ে খুব সিরিয়াস নানান ক্রিটিসিজম উঠেছে। আপনি যদি ইন্ডিয়া ফোরামটা, যেটা অনলাইনে ফ্রি পাওয়া যায় উইদাউট সাবস্ক্রিপশন, তাতে অন্তত 3টে আর্টিকেল আমারই মনে পড়ছে, আরও থাকতে পারে, যেখানে ফুললি এটা আলোচনা করা হয়েছে যে ওদের সার্ভেতে প্রবলেমটা কী। তার একটা প্রবলেম এনএসএসেরও প্রবলেম, রিলেটিভলি রিচদের ধরছে না। সেকেন্ডটা আর একটু সাটল প্রবলেম, ওটা তো ইন্ডিয়ান কনজিউমার পিরামিডস ডেটা। হ্যাঁ, ফলে যেখানে পারচেজিং পাওয়ার খুব কম, সেখানে ওদের আন্ডার স্যাম্পলড হচ্ছে, অর্থাৎ খুব গরিব এবং খুব রিমোট এরিয়া, সেটা ওদের আন্ডার স্যাম্পলড হচ্ছে। সেই জন্যে জেনারেলি পভার্টির যে পিকচারটা ওদের সার্ভে থেকে ইউজ করে বার করেন লোকজন, সেটার ক্ষেত্রে আন্ডার এস্টিমেট হচ্ছে, সেটা এখন জেনারেলি অ্যাকসেপ্টেড, ওরাও অ্যাকসেপ্ট করেন। এবং ইনফ্যাক্ট আমি বলবো অন আ পজিটিভ নোট, আই এম অ্যাওয়্যার অফ সাম পিপল যারা একসাথে করে they are trying to overcome this. So they are working with CMI and try to see, keeping their sample frame, how to change some margins so that এই প্রবলেমটা খানিকটা চলে যায়। সো এখানেও সেই প্রবলেমটা থেকে থাকতে পারে, যে একদম বড় লোকদের কী হচ্ছে, আবার একদম গরিবদের কী হচ্ছে, সেইটা এই পিকচারে হয়তো পুরোপুরি ধরা পড়ছে না। তো আমি এই জায়গাটা নিয়ে খুব বেশি সময় যাব না, বরং কনসেপচুয়াল ইস্যুতে করলে হয়তো আরেকটু ইন্টারেস্টিং হবে, বাট স্টিল আমি যেহেতু করেছি, খানিকটা টাইটলেও ছিল,
ইনইকুয়ালিটির আমি তিনটে দিক নিয়ে আলোচনা করলাম, এবং যে সামারিটা আমরা দেখলাম যে সাবজেক্ট টু সাম সাম্পলিং ইস্যুস, ইন জেনারেল ওয়েলথ ইনইকুয়ালিটি ওভার দি ইয়ার্স বেড়েছে, লিবারালাইজেশনের পরে খুব বেড়েছে, কিন্তু গত কয়েক বছরে যেটা বাড়াটা সেটা শুধু সাম্পল সার্ভে দেখলে সেটা অতটা বাড়েনি, বরং কমেছে। বাট ওয়ান্স ইউ মেক অ্যাডজাস্টমেন্টস ফর দ্য সুপার রিচ, দেন সেইটা ডেফিনেটলি বেড়েছে। ইনফ্যাক্ট আমি যে জিনিসটা আজকে আলোচনায় গেলাম না, এখানে একটা হোয়াইট বোর্ড থাকলে আমি এঁকে দেখাতাম, এদের ইনইকুয়ালিটি কিরম জানেন তো, খানিকটা যে একদম ধরুন যারা রিলেটিভলি তাদের ইনকাম শেয়ারটা বা কনজামশন শেয়ারটা খানিকটা বেড়েছে, হ্যাঁ, সেটা সরকারি নানান প্রোগ্রামে ডেলিভারি হতে পারে ইত্যাদি, খানিকটা বেড়েছে, হ্যাঁ। তারপরে রিলেটিভলি মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, এদের শেয়ার খানিকটা কমেছে। তারপর ঠিক সুঁড় উঠে যাওয়ার মতো একদম টপ 1%, টপ 10% যদি দেখেন, সেখানে ডেফিনেটলি বেড়েছে। সো দিস ইজ অ্যান ইন্টারেস্টিং প্যাটার্ন। শুধু বেড়ে গেছে বা শুধু কমে গেছে গপ্পটা না, এখানে ইভেন অ্যামাং দ্য আপার ক্লাসেস দ্য মিডল ক্লাস স্কুইজ ইজ এ রিয়েল ফেনোমেনন। অথচ ইন দি আপার ক্লাসেস যে একটা এক্সট্রা হচ্ছে, যাই হোক, এইটা আই উড সে ইজ দ্য বিগ পিকচার। এবার আসি পভার্টির ইয়েতে, এবং তারপরে ওই কিছু কনসেপচুয়াল কথা বলে আমি আমার টকটা শেষ করব, তারপরে অবভিয়াসলি কিউএনএ হবে। পভার্টি নিয়ে অনেক বিতর্ক চলছে, এবং তার কারণটা সোজা, এবং সেটা আমি কাইন্ড অফ ফার্স্ট বা সেকেন্ড স্লাইডেই বলে দিয়েছি। রান্না করতে গেলে যেমন রান্নার জিনিস লাগে, পভার্টি এস্টিমেট বার করতে গেলে স্যাম্পল সার্ভে ডেটা লাগে ফ্রম কনজিউমার এক্সপেন্ডিচার সার্ভে। সেই ডেটা না থাকলে পভার্টি এস্টিমেট করা যায় না। যা থাকে সেটা হচ্ছে ভেরিয়াস ফর্মস অফ ডিডাকশনস, গেসেস, এক্সট্রাপোলেশনস ইত্যাদি ইত্যাদি, বাট ইউ রিয়েলি ডোন্ট নো। আপনি ভাবুন, আপনি রুগীর চিকিৎসা করবেন, আপনার চিকিৎসা করবো আমি, কিন্তু লাস্ট ব্লাড রিপোর্টটা 2 বছর আগে। এবারে আপনার শরীর কেমন আছে, আই রিয়েলি ডোন্ট নো। আমি সেই রিপোর্টটা দেখলাম, আপনাকে দেখছি, আমি কিছু ইনফারেন্স করতে পারি, বাট আই রিয়েলি ডোন্ট নো, আই ক্যানট সে আপনার এই অসুখটা আছে কি নেই বা ইত্যাদি ইত্যাদি। এইটা হচ্ছে ইজ দ্য প্রবলেম, হ্যাঁ। সো সাবজেক্ট টু দ্যাট, রিসেন্টলি এই পভার্টি নিয়ে আপনারা হয়তো দেখে থাকতে পারেন, এই ডিবেটটা খানিকটা আবার রিভাইভড হয়েছে। তার কারণ ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF-এর ওয়ার্কিং পেপার সিরিজ, তাতে দুটো রিসেন্ট ওয়ার্কিং পেপার বেরোয়, যাতে দি অথার্স আর ওয়েল নট অল ইন্ডিয়ান, বাট ইদার ইন্ডিয়ান অর ইন্ডিয়ান অরিজিন উইথ ওয়ান এক্সেপশন। তারা দেখাচ্ছেন যে গত 7-8 বছরে পভার্টি খানিকটা পড়েছে। যেটা ওই NSS-এর লিকড রিপোর্টের কথা বললাম না 2017-18 সালে, সেটাতে কিন্তু এস সুব্রমণিয়াম হিসেব করে দেখাচ্ছেন যে রুরাল পভার্টি ডেফিনেটলি বেড়েছে। আরবান পভার্টি তত কিছু প্যাটার্ন দেখা যাচ্ছে না, ওভারঅল পভার্টি খানিকটা হলেও বেড়েছে, বিকজ রুরাল পপুলেশনের ওয়েট বেশি। এটা হচ্ছে লিকড NSS রিপোর্টটা থেকে। কিন্তু ইন্টারেস্টিংলি আমরা যেটা অলরেডি দেখলাম, যেটা কনজিউমার পিরামিড সার্ভে ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে আমরা তো প্যাটার্নটা খানিকটা দেখলাম। আমি পভার্টি নাম্বারটা দেখাইনি আপনাদের, অনেক ডিটেল বলে এগেন আমি করতে চাই না, ব্যাপারটা টিডিয়াস হয়ে যেতে পারে। সো লেট মি গিভ দ্য সামারি অফ হোয়াট দিস রিসেন্ট পেপার্স ডু অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দেম। সো এখানে গপ্পটা হচ্ছে, আমাকে পভার্টি ক্যালকুলেট করতে হবে, কিন্তু আমার কাছে ডেটা নেই। দিস ইজ দ্য প্রবলেম, হ্যাঁ। সো এবারে সুরজিৎ ভাল্লা এবং তার কো অথার্স করণ ভাসিন এবং অরবিন্দ বিরবানি, এদের যে IMF-এর যে ওয়ার্কিং পেপার রিপোর্ট, তাতে ওরা যে বুদ্ধিটা বার করেছেন সেটা হলো যে ন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্স, সেটা কিন্তু আলাদা জিনিস। ন্যাশনাল ইনকাম যে ক্যালকুলেট করা হয়, কনজামশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইত্যাদি ইত্যাদি। সো ন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্স থেকে আপনার কনজিউমার এক্সপেন্ডিচারের একটা এস্টিমেট আপনি বার করতে পারেন। কিন্তু সেটা খুব ইন্টারেস্টিং। সেটা কিরকম জানেন তো, ওটা হাউস হোল্ড বেস না, ওটা কত বিক্রি হয়েছে, তার সেলসের এইভাবে ব্যাপারগুলো ওরা ক্যালকুলেট করে, কার কত আর্নিংস হচ্ছে, যেভাবে ন্যাশনাল ইনকাম ডেটা কালেক্টেড হয়, হ্যাঁ। তো ওরা বললেন যে ভাই, যেহেতু নেই, স্যাম্পল সার্ভে ডেটা নেই, আমরা ন্যাশনাল ইনকাম স্ট্যাটিস্টিক্স থেকে দেখি কনজিউমারের ওভারঅল গ্রোথটা কী হয়েছে। অ্যাসাম্পশন 1। অ্যাসাম্পশন 2, ভাবছি যখন এত দূর আরেকটু বাড়িয়ে ভাবি যে প্রত্যেকটা ভারতীয়র কনজিউমার এক্সপেন্ডিচারের গ্রোথ ঠিক সেই রেটে হয়েছে। এসব যদি করি তাহলে ভারতে চরম দারিদ্র চলে গেছে। দ্যাট ইজ দ্য সামারি। এটা হওয়ার পরে হইচই হলো, মানে যারা পভার্টি নিয়ে কাজ করেন তারাও হইচই করলেন, আমাদের মতো যারা
প্রথম থেকেই একটু সন্দিহান ছিলেন ব্যাপারটা কি হচ্ছে, তাদেরও অ্যাটলিস্ট ইনভলভড হতে হলো বা অ্যাটলিস্ট আমাদের কি মতামত সেটা জানাতে হলো। কিন্তু অবভিয়াসলি সেটা একদিক থেকে দেখতে গেলে ইটস আ হেডলাইন গ্র্যাবিং ফাইন্ডিং, যে এক্সট্রিম পভার্টি ইন ইন্ডিয়া। এবং এখানে মনে রাখতে হবে যে এটা হচ্ছে গিয়ে আপনার বেসিক্যালি ইয়ের কাছে আর কি, তেন্ডুলকর কমিটির লাইনের কাছাকাছি, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের আপনার $90 পার পারসন পার ডে বলে যে স্ট্যাটিস্টিক্সটা ওরা করে, মানে ওয়ার্ল্ডে এক্সট্রিম পভার্টি করতে। এবার বিভিন্ন দেশের মধ্যে কম্প্যাটেবিলিটি বার করতে হয় থ্রু পারচেসিং পাওয়ার, এক্সচেঞ্জ রেট ইত্যাদি ইত্যাদি নানান অ্যাডজাস্টমেন্ট। সেইটাতে ওরা দেখাচ্ছেন সুরজিৎ ভাল্লা অ্যান্ড হিজ কো-অথার্স যে এক্সট্রিম পভার্টি প্রায় চলে গেছে। এখন দ্য রিজন এটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়, এবং আমি খুব রাগঢাক না করেই সেটা বলছি। তার কারণ হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে গিয়ে কি, ন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্স থেকে কনজিউমার এক্সপেন্ডিচারের গ্রোথ বার করা অ্যাভারেজ, হ্যাঁ, আর স্যাম্পল সার্ভে থেকে যে আমরা কনজিউমারের এক্সপেন্ডিচার সার্ভে করে বার করি, এই দুটোকে এক রেটে বাড়বে এটা ভাবতে গেলে কিছু বিশেষ মানে মাদকদ্রব্য হতে পারে বা অন্য কোনো সাবস্টেন্স লাগবে টু এক্সপ্যান্ড ইউর ইম্যাজিনেশন, বিকজ ইট ইজ অ্যান অ্যাবসার্ড থট। ওয়াই ইজ ইট অ্যান অ্যাবসার্ড থট? আপনি ভাবুন, একটা আমি ছোট মানে অলমোস্ট গল্পের মতো একটা অ্যানালজি দিই। আপনি ভাবুন একটা নেবারহুড আছে যেখানে একটা শপিং মল আছে, হ্যাঁ, আর চারপাশে অনেক লোকজন থাকে, বাড়ি টাড়ি আছে, কিছু স্লাম এরিয়া আছে, দিস ইজ দি এরিয়া। এবার শপিং মলে কি বিক্রি হচ্ছে সেটা আমরা খুব ভালো করে কালেক্ট করতে পারছি ডেটাটা, কিন্তু কোন বাড়িতে কী কনজাম্পশন হচ্ছে কিচ্ছু জানি না। এবারে এই বিক্রি বাট্টার বৃদ্ধির হারটা থেকে আমি যদি বলি যে স্লাম এরিয়া থেকে প্রত্যেকটা বাড়িতে যে কনজিউমার এক্সপেন্ডিচারের বৃদ্ধির হারটা এক হবে, এবং যেহেতু 2011-12 নম্বরটা আমরা জানি, এবার গ্রোথ রেটটা সেখানে লাগিয়ে দাও, লাগিয়ে দিয়ে ক্যালকুলেট করে নাও, ব্যাস 2018-19-এ কী হয়েছে জানতে পেরে যাবে। এগুলো সব প্রি কোভিডে যে ধাক্কা খেয়েছে সব কিছু, সেটা নিয়ে ডিবেটটা নেই। কিন্তু আমি এই এক্সাম্পলটা দিলাম ব্যাপারটা কতটা স্ট্রেচ করতে হয় টু গেট দ্যাট। চেষ্টাটার মধ্যে দোষ নেই। When you don't have the data, you try to do whatever we can. As economists, and I'm sure in any field of applied statistics, we often have to make assumptions when the data is not there. The point is to make it very transparent. যে আমি এগুলো করলাম, এটা যদি পাল্টাই তাহলে কিন্তু এস্টিমেটটা এতটা পাল্টাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবার ইউ জাজ, ইউ ক্যান মেক আ কনজারভেটিভ কল যে তাহলে পভার্টি, হ্যাঁ, যদি পড়ে থাকে তাহলে হয়তো ম্যাক্সিমাম এত পড়ে থাকতে পারে, বাট ইউ শুড অলসো ক্যালকুলেট যে যদি না পড়ে থাকে তাহলে কোথায় থাকতে পারে। পুরোটা করলে দেন আই থিঙ্ক ইটস আ ফেয়ারলি ইউজফুল এক্সারসাইজ টু ডু in the absence of data. But this is really the problem with this particular exercise. So again, আমি স্লাইডগুলো সব দেখাচ্ছি না কারণ এতে ডিটেলে আছে। অন্য যে কাজটা সেটা কিন্তু আই হ্যাভ টু সে ইজ আ মোর সিরিয়াস পিস অফ ওয়ার্ক। সুতীর্থ সিনহা রয় অ্যান্ড রয় ভ্যান্ডার ওয়াইড, এটার এপ্রিল 2022 যে ওয়ার্কিং পেপার, এটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের যা লেটেস্ট নাম্বার, আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ইন্ডিয়ার পভার্টি ইত্যাদি করে আপনি ডাউনলোড করতে পারেন, ওদের সব আলাদা আলাদা কান্ট্রি স্প্রেডশিট সব ডাউনলোড করা যায়। ইট ইজ দ্য বেসিস অফ দিস ইজ দিস ওয়ার্কিং পেপার বাই সিনহা রয় অ্যান্ড ভ্যান্ডার ওয়াইড। এই পেপারটা কিন্তু খুব রিগারাস। ওদের প্রবলেমটা হচ্ছে অন্য, ওদের কাছেও তো ডেটা নেই, কারণ ডেটা তো নেই। ওরা কনজিউমার পিরামিড হাউসহোল্ড ডেটাকে খুব যত্ন করে ব্যবহার করেছে। ইট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই উড হ্যাভ ডান টু। ডেটা যখন নেই এবং এটা যদি আমার ক্যালকুলেটই করতে হবে, তাহলে যে স্যাম্পল সার্ভেটা আছে, যা স্যাম্পলিং ফ্রেমটা আমি খানিকটা জানি, আই উড হ্যাভ টু ইউজ দ্যাট নাম্বার, হ্যাঁ। কিন্তু প্রবলেমটা হচ্ছে বিকজ অফ দ্য স্ট্রাকচারাল স্যাম্পলিং ইস্যুজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনজিউমার পিরামিড হাউসহোল্ড ডেটা সেট, ওদের এস্টিমেট সম্বন্ধেও সাম ডাউটস রিমেইন। But otherwise, just to give you the headline findings, according to their calculation, pre-COVID, ইন্ডিয়াতে পভার্টি রেট কমে, হ্যাঁ, অ্যাবাউট 11% মতো হয়েছিল, বেসড অন দ্য 1.90 বা যেটা তেন্ডুলকর কমিটির লাইন। অ্যান্ড তেন্ডুলকর কমিটির লাইন কিন্তু খুব কনজারভেটিভ লাইন, মানে রঙ্গরাজন কমিটি যেটা পরে এসছিল, রঙ্গরাজন কমিটির লাইন ইজ অ্যাবাউট 25% মোর জেনারাস। সো তেন্ডুলকর কমিটির লাইনটা লিটারালি আমার কাছে এই মুহূর্তে মানে পার ডে কত টাকা হবে কারেন্ট রুপিতে আমার লেখাটায় ক্যালকুলেট করা আছে, কিন্তু এখানে আমার চট করে মনে পড়ছে না। যাই হোক, বাট ইটস এ ভেরি ট্রিভিয়াল সাম। আমি এক্সাম্পল দিচ্ছি, রঙ্গরাজনটা আমার মনে আছে। রঙ্গরাজনটা ছিল 2011 সালে, হ্যাঁ, রুরাল এরিয়ায় 32 টাকা পার পারসন পার ডে, আরবান এরিয়াতে 47 টাকা পার পারসন পার ডে।
This is Rangarajan, which is 25% more generous than Tendulkar. আর এই জায়গাগুলো আমরা কথা বলছি এগুলো সব তেন্ডুলকার লাইনের ওয়ার্ল্ড ব্যাংকের নাম্বারটা তেন্ডুলকার লাইনের কাছাকাছি। সো উই আর টকিং অ্যাবাউট ভেরি স্মল অ্যামাউন্ট। সো সেখানে দারিদ্র্য কমে যদি 11% হয়ে থাকে, আই ডোন্ট নো, হয়তো হয়েছে। আবার একই সাথে সুব্রমণিয়াম কেন এনএসএসের যে লিক রিপোর্ট থেকে পেয়েছেন, উনি রাঙ্গারাজানে রুরালটা ক্যালকুলেট করে দেখাচ্ছেন ডেফিনেটলি বেড়েছে বাই 3-4 পার্সেন্টেজ পয়েন্টস। সো উই হ্যাভ টু বি অ্যাগনস্টিক। আমি যেটা বলবো যে ইফ আই টেক আউট মাই এনি ফর্ম অফ বায়াস অ্যান্ড রিয়েলি সাপোজ কেউ একটা উত্তর জানেন, আমি তার কাছে গেস্টটা প্রেজেন্ট করছি যে কোন গেস্টটা ক্লোজেস্ট হবে, দি আনসার ইজ ইট মে হ্যাভ মার্জিনালি গন আপ or marginally gone down. It has not, I would say, in terms of these measures, significantly gone down, যেটা হয়েছিল কোভিডে। কোভিডে যে significantly gone down, মানে rather poverty went up, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু সেটা বাদ দিয়ে ওভারঅল যদি আমরা ক্যালকুলেট করি, it may have gone up or it may have gone down, but we really don't have a way of assessing unless more rigorous examination of the sampling frames of CPHS as well as NSS রিপোর্টটা যদি লিকড রিপোর্টটা যদি পাবলিকলি পাওয়া যায়। এবারে আমি আমার লাস্ট সেকশনটায় আসছি। আমি আরও অনেক কিছু দেখাবো ভেবেছিলাম। আপনারা ফর ইউর, ইফ ইউ ওয়ান্ট টু really, if you find this topic interesting and want to entertain yourself, তাহলে I have to recommend you a recent piece by Jean Drèze, যেটা থেকে আমি এই গ্রাফটা বড় করেছি। এটা ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরিয়েছে গত 1 মাস কি 1.5 মাসের মধ্যে। ইট ইজ বেসিক্যালি লুকিং অ্যাট দ্য মাল্টি ডিমেনশনাল পভার্টি ইন্ডেক্স, যে আলোচনাটা আমি আজকে ঢুকছি না। ওটা হচ্ছে ওই ইন্ডিকেটর ভ্যারিয়েবল, আপনার ল্যাট্রিন আছে না নেই, আপনার কুকিং অ্যাক্সেস আছে না নেই, এরকম কতগুলো এডুকেশন, হেলথ এসব করে একটা মাল্টি ডিমেনশনাল করে তারপরে বার করে কত পার্সেন্টেজ এগুলোতে না বলছে ইত্যাদি। হ্যাঁ, তো এটাতেও ভাল্লা অ্যান্ড ভাসিন ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা লেখা লিখেছিলেন, যাতে দেখা যাচ্ছে নাকি একেবারেই সব চলে গেছে, এক্সট্রিম পভার্টি নেই। তা জন ড্রেজ একটা লেখা লিখেছেন, আই শুড নট গিভ অ্যাওয়ে দ্য পাঞ্চ লাইন, বাট ওদের একটা স্প্রেডশিট ভুল ছিল ভাল্লা অ্যান্ড ভাসিনের, যার ফলে ওরা যে ডিক্লাইনটা দেখাচ্ছেন সেটা আসলে 2005-এর সাথে 2019-এর ডিক্লাইনটা, মানে মাঝের 14 বছরের ডিক্লাইনটা, অ্যাজ অপোজ টু 2011-12 ইত্যাদি। জন ড্রেস কারেক্টলি করে দেখিয়েছেন। হ্যাঁ, তাহলেও কিন্তু যেটা মানতে হবে যে যেটা তাহলে সেটা আমি দেখিয়ে দিই, কারণ সেটা ফর ইন্টেলেকচুয়াল অনেস্টি উই শুড পয়েন্ট আউট যেখানে যেখানে উন্নতি হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। এটা আমি জাস্ট করি, এইভাবে ভাবুন। এটা হচ্ছে অ্যানুয়াল রেট অফ ডিক্লাইন 2005-06 থেকে 2015-16, আর এটা হচ্ছে 2015-16 থেকে 2019-21, এই দুটো পিরিয়ড। এটা হচ্ছে এনএফএইচএসের ডেটা, যেটা হচ্ছে আপনার এই মাল্টিডিমেনশনাল পভার্টি বা বার করতে গেলে যে ইন্ডিকেটর ভ্যারিয়েবলগুলো তার থেকে বেরোয়। আপনি তাতে যদি এটা জন ড্রেজের টেবল, এটা যদি দেখেন তাহলে কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে ইমপ্রুভমেন্ট কতটা হয়েছে বা রাদার ডিক্লাইন কতটা হয়েছে। একটা জায়গায় কিন্তু ডেফিনেটলি হয়েছে, ইলেকট্রিসিটির অ্যাক্সেস ইন দ্য মোর কারেন্ট রেজিম, হ্যাঁ, ইজ ডেফিনেটলি গন আপ। সো সামথিং, ইটস ক্লিয়ারলি সাম অ্যাসপেক্ট অফ ডেলিভারি হ্যাজ ইমপ্রুভড হিয়ার। Similarly, this number also looks good. সেটা স্বচ্ছ ভারত মিশন হতে পারে, কি হতে পারে, we don't have a full story here, but this has generally gone up. But that aside, there is no indication even with the multidimensional poverty index যে দারিদ্র আগের জামানার তুলনায়, বা আমি যদি জামানা বাদও দিই, গত 5 বছরে কী হয়েছে, গত 10 বছরে কী হয়েছে, গত 15 বছরে কী হয়েছে, এইভাবে হিসেব করি, তাহলে খুব যে পারফরমেন্স পাল্টেছে তা কিন্তু না। তো আমি আলোচনাটা এবার শেষ করতে চাই। আমি সেই জন্যে আবারও কিছু কিছু পয়েন্টস স্কিপ করে মেন পয়েন্টে আসতে চাই। I want to make sense of all these different things I just told you. That's not an easy task, and maybe I won't fully succeed, but I want to try to make a little bit of sense now that we have looked at some of the patterns. একটা প্রশ্ন হলো, আমরা যদি এসব তথ্যের কচকচি থেকে সরে আসি, ব্যাপারটা একটু থিওরিটিক্যালি ভাবার চেষ্টা করি, তাহলে কনজিউমার এক্সপেন্ডিচার, ইনকাম এবং ওয়েলথ এর ইনইকুয়ালিটির হোয়াট কাইন্ড অফ রিলেশনশিপ ক্যান উই এক্সপেক্ট, এবং ওয়েন থিংস চেঞ্জ হাউ উড বি এক্সপেক্ট দিস টু চেঞ্জ, জাস্ট থিওরিটিক্যালি, অ্যান্ড ইট কুড অ্যাপ্লাই টু এনি ইকোনমি। আমরা যদি এভাবে ভাবি, এবারে ভাবুন, ওয়েলথ ইনইকুয়ালিটি সবসময় বেশি হবে,
এবং সেটা লাকিলি প্রমাণও করা যায়। এবং তার প্রমাণের মানে যেটা তাত্ত্বিক কাজ করার মজা, ইউ ক্যান জাস্ট বেসড অন দ্য লজিক ইউ ক্যান মেক দিস ক্লেম, wealth inequality is cumulative. It adds up to all the past inequalities তার থেকে হয়েছে, through inheritance, through directly getting better education ইত্যাদি। সো সেই জন্য ইনকাম ইনইকুয়ালিটি, ওয়েলথ ইনইকুয়ালিটি আর কনজামশন এক্সপেন্ডিচার ইনইকুয়ালিটি ধরলে ওয়েলথ ইনইকুয়ালিটি সবসময় সবচেয়ে বেশি হবে, এবং টার্নস আউট দ্যাট ইজ ট্রু। লাকিলি এম্পিরিক্স doesn't contradict this very sensible conjecture, এবং সেটা সব দেশের ক্ষেত্রেই সত্যি। আপনি যদি পিকেটিদেরও ডেটাবেসে দেখেন, ওয়েলথ ইনইকুয়ালিটি ইজ অলওয়েজ হায়ার দ্যান ইনকাম ইনইকুয়ালিটি, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওয়েলথ ইনইকুয়ালিটি উইল মুভ মোর স্লোলি। যদি ওভার টাইম কমেও, আনলেস দ্যার ইজ ল্যান্ড রিফর্ম, আনলেস দ্যার ইজ এ রেজিম চেঞ্জ লাইক সোশ্যালিস্ট রেভলিউশন হয়ে গেল, সব কিছু পাল্টে দিল, সেটা যদি না হয়, এটাকে পাল্টাতে অনেকটা সময় লাগে। ইনকাম ইনইকুয়ালিটি ট্যাক্স দিয়ে অনেক ইজিলি এফেক্ট করা যায়। So that's number two, whatever happens, wealth inequality will move more slowly, and income inequality can move more fast depending on the tax regime, depending on economic condition. Consumer expenditure ক্ষেত্রে, this is interesting. We would expect consumption expenditure inequality to be the lowest of all these. And it would also move a bit more slowly than income inequality, but not necessarily wealth inequality. How can we theoretically argue this? সো লজিকটা হবে এই, দেখুন বড়লোক মানে জাগুয়ার কিনতে পারে, কিন্তু কনজামশনের লিমিট আছে। ইভেন দ্য রিচ মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম যত বড়লোক হবে তাদের ক্ষেত্রে কমতে থাকে, অ্যান্ড দ্যাট ইজ জাস্ট দেয়ার, তাদের সেভিং রেট বাড়তে থাকে এবং কনজামশন প্রপেন্সিটিটা কমতে থাকে। দ্যাট আর্গুমেন্ট ইটসেলফ গিভস ইউ দি আনসার, যে কনজামশন ইনইকুয়ালিটি হবে, কিন্তু যতটা হবে ইনকামের তা হবে না, বিকজ সেভিংস উইল সোক আপ সাম অফ দ্য ইনইকুয়ালিটি, অ্যান্ড দ্যাট উইল দেন শো আপ ইন ওয়েলথ ইনইকুয়ালিটি। কারণ সেভিংসটা তারপরে জলের ট্যাঙ্কে যেমন জল ঢুকলে তফাৎ হয়, সেভিংস ইজ দ্য ওয়াটার দ্যাট এন্টার্স দ্য ট্যাঙ্ক অফ ওয়েলথ ইনইকুয়ালিটি অ্যান্ড চেঞ্জেস দ্যাট। হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে গিয়ে, দেখুন লোকের ইনকাম ফ্লাকচুয়েট করতে পারে, এবং ইনফর্মাল সেক্টরে চাষের ক্ষেত্রেও হয়, সিজন আছে, হ্যাঁ, পিক সিজন, লিন সিজন, কিন্তু ইনফর্মাল সেক্টরেও হ্যাঁ সবসময় এটা আছে। প্রতিদিনের আয় সমান হয় না, মাসের শেষে বাঁধা মাইনে নেই, ইত্যাদি ইত্যাদি, যেটা ধরুন স্যালারিড মিডল ক্লাস ইজ ইউজ টু ইট, দ্যাট ইজ নট দেয়ার। বাট খেতে তো হবে রোজই। So therefore, through smoothing mechanisms, through savings, through loans, etc., people tend to smooth consumption more than they are able to smooth income. That is the second reason consumption inequality te অতটা massive difference দেখা যাবে না, because in the end people have to eat something, and a certain minimum level of consumption has to show up, even though the income may not be immediately there to support it. সো এইটা হচ্ছে আমার প্রথম তাত্ত্বিক যে বিফোর ইভেন লুকড অ্যাট দিস জাঙ্গল অফ নাম্বারস অ্যান্ড কোনটা বাড়ছে কোনটা কমছে, কোনটা আসলে বাড়ছে কিন্তু দেখাচ্ছে কমছে ইত্যাদি, ইউ হ্যাভ টু অলসো লুক অ্যাট থিওরিটিক্যালি হোয়াট টু এক্সপেক্ট। এবার আমার ফাইনাল কমেন্ট হচ্ছে গিয়ে, আচ্ছা এনএসএসে যে নাম্বারগুলো পেলাম, এডিসে যে নাম্বার পেলাম, ধরেই নিচ্ছি দ্য ভেরি রিচকে স্যাম্পলে ধরা যাচ্ছে না, ধরে নিলাম প্রবলেমটা, হ্যাঁ, দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট, দ্য হোয়াট এভার সেন্সেক্সে যে বাড়লে যাদের ওয়েলথ ইমিডিয়েটলি ট্রিপল করে, সেরকম লোকদের ধরা যাচ্ছে না। কিন্তু তাহলেও যাদের ধরা যাচ্ছে সেখানে ইনইকুয়ালিটিটা কমলো কেন? এইবারে আমি এই রহস্যটা খানিকটা ভাবতে হলো কেন কমলো, হ্যাঁ, এবং আমি একটা সমাধান বার করেছি। সেটা দেখাবার জন্যে কিছু মানে সমাধানটা খুব একটা আশ্চর্য কিছু কমপ্লিকেটেড না, একটু অঙ্ক কষি। হ্যাঁ, সমাধানটার যদি অঙ্ক দেখতে না ইচ্ছে করে, উত্তরটা হলো গ্রোথ কমে গেছে বলে। তো গ্রোথ কমলে ইনইকুয়ালিটি কমবে কেন? তার কারণ 91-এর পর থেকে ইনইকুয়ালিটি যে বেড়েছিল তার কারণ গ্রোথ বেড়েছিল। গ্রোথ বাড়লে ইনইকুয়ালিটি বাড়ে কেন? একটা অ্যানালজি দিই, যদি অঙ্কটা ইটস দেয়ার, আমি দেখাতে পারি এবং চাইও, কিন্তু এটা একটা অ্যানালজি দিয়েও বোঝানো যায়। আপনি ভাবুন একটা রাস্তা খুব ভাঙাচোরা, সেই রাস্তা দিয়ে জাগুয়ার যাচ্ছে, ফেরারি যাচ্ছে, অটো যাচ্ছে, অ্যাম্বাসাডার যাচ্ছে, মারুতি যাচ্ছে, মারুতি 800। স্পিডের ইনইকুয়ালিটি মেজার যদি তৈরি করেন, স্পিডের ইনইকুয়ালিটি নেই বা খুব কম, সবই ঢকঢক করে যাচ্ছে। হ্যাঁ, এবার রাস্তাটা খুব পরিষ্কার করে দিলেন, ঝকঝকে রাস্তা, কোন গাড়ি ফাস্ট যাবে? দ্য বেটার কাজ।
So this is the point. If the growth process is inequalizing because owners of capital are better situated to take advantage of growth opportunities, in that case, when growth opportunities generally decelerate, the rich will suffer proportionately more. Suffer মানে তারা গরিব হয়ে যাচ্ছে না, তাদের জাস্ট বাড়ার হারটা কমে যাচ্ছে, সেটুকুই হচ্ছে, আর কিছু হচ্ছে না। ইটস নট আ স্যাড স্টোরি, ইটস জাস্ট তারা যে রেটে বাড়ছিল সেই রেটে আর বাড়তে পারছে না। দ্যাট ইজ দ্য সলিউশন টু দ্য মিস্ট্রি। আমি এখানে যেটা করিয়েছি, আমি পুরো ডিরাইভ করব না, একটা খুব সিম্পল মডেল। আপনি ভাবুন YRT আর YPT এই দুটো হলো গরিবদের এবং বড়লোকদের ইনকাম। সরি, ফ্লিপ, R stands for rich and P stands for poor। হ্যাঁ, এটা হচ্ছে ওদের ইনকাম। এবং ধরে নেওয়া যায় জি হচ্ছে জেনারেল গ্রোথ রেট অফ ইনকাম ফর দি ইকোনমি, অ্যান্ড 1 + আলফা জি হচ্ছে দ্য গ্রোথ রেট ফর দ্য রিচ। ওরা বড়লোক বলে একটা আলফা বুস্টার পেয়ে যাচ্ছে ওরা। সবাই জিতে বাড়ছে, জি যখন বাড়ে গরিবও বাড়ে, বড়লোকও বাড়ে, কিন্তু অ্যালফাটা থাকার জন্যে বড়লোকরা একটু বেশি বাড়ে। দিস ইজ দি অনলি থিং আই এম ডুইং হিয়ার। হ্যাঁ, এইবারে আমরা যদি গ্রোথের এই ইকুয়েশনগুলো লিখি, ইট উইল বি ভেরি সিম্পল। YRT just 1 + the growth rate times YRT - 1, right? Similarly, YPT 1 + G with that. এবারে আমরা যদি রিচ আর পুয়ারের ইনকামের রেশিওটা নিই এবং সেটা ওভার টাইম কী করে চেঞ্জ করবে ক্যালকুলেট করি, তাহলেই কিন্তু এটা বেরিয়ে যাবে যে, সরি, এটা যদি ক্যালকুলেট করেন, অঙ্কটা পুরোটা পড়ে শোনাবো না, দ্যাট উড নট বি পার্টিকুলারলি এন্টারটেইনিং অর এনলাইটনিং। এবারে দেখাতে পারেন যে যে মুহূর্তে জি কমবে সেই মুহূর্তে রিচদের শেয়ার রিলেটিভলি কমবে কম্পেয়ার টু দ্য পোর, বিকজ জি সবার গ্রোথ ইনকাম বাড়ায় কিন্তু বড়লোকদের একটা বুস্টার দেয়। ভালো রাস্তায় ভালো গাড়িগুলো একটা বুস্টার পেত, এবার রাস্তা যেই খারাপ হয়ে গেল গাড়িগুলোতে আস্তে আস্তে স্পিড কমছে। তার মানে কিন্তু এমন নয় যে ফেরারি গাড়ি ওভারঅল তার থেকে জোরেই যাচ্ছে অন্যদের থেকে, কিন্তু গ্যাপটা রিলেটিভলি কমে গেল। সো দিস ইজ মাই কনক্লুডিং থট অন হোয়াট আই হ্যাড টু সে, যে বেসিক্যালি তাহলে গোটা ছবিটা কী দাঁড়ালো। দেয়ার ইজ বিন আ পিরিয়ড অফ absence of economic dynamism in India for the last 8 years. Now, to be fair, some of that has to do with completely exogenous factors like COVID. Reaction to that, policy measures, সেটা নিয়ে ডিবেট হতেই পারে, but COVID did happen এবং COVID-এ growth prospects were hampered. But before that, demonetization happened. And if you look at the numbers, these numbers come out very cleanly. Demonetization was a policy that clearly led to a liquidity crunch, and that led to certain economic slowdown. হ্যাঁ, সেটা বাদ দিয়েও আরও আমি সবকটা লিস্ট করব না, বাট দ্য পয়েন্ট ইজ, আমরা আমাদের মধ্যে যারা মানে লেফট রাইট এখন টার্মগুলো এত কী বলবো মানে অলমোস্ট কনফিউজিং হয়ে গেছে, আমরা যারা প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেমে বিশ্বাস করি এবং মনে করি সরকারের একটা সোশ্যাল সেফটি নেট থাকা উচিত যেটা এক্সট্রিম পভার্টির ক্ষেত্রে একটা সাপোর্ট প্রোভাইড করবে, যেটা এগেন ইউ ক্যান কাম ফ্রম ভেরিয়াস আইডিওলজিজ অ্যান্ড স্টিল বিলিভ দ্যাট। হ্যাঁ, সেটা কীভাবে হবে সেটা নিয়ে ডিবেট হতে পারে, রাইট? সো সেটা যদি বলি তাহলে আমি বলবো যে এই নর্মালি inequality is not a good sign, other things constant, because clearly some groups will get extra opportunities, others will not get it, হ্যাঁ, এবং তার থেকে certain public goods provision will fall, mobility will go down, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, that is true. কিন্তু when other things are not constant, তখন inequality কমে গেছে কিন্তু is not necessarily as a good sign. একটা এক্সাম্পল দিই, নর্মালি একটা বয়স পেরোলে ওজন কমে যাওয়াটা ভালো, আদার থিংস কনস্ট্যান্ট। হ্যাঁ, কিন্তু ওজন কমে গেলে আদার থিংস যদি না কনস্ট্যান্ট হয়, ইট কুড বি আ সাইন অফ এ সিরিয়াস ইলনেস। ইন দ্যাট কেস দ্যাটস নট সাচ এ গুড থিং। সো মাই পয়েন্ট দেয়ার ফর আউট অফ অল অফ দিস ডিসকাশন ইজ, লেটস গো ব্যাক টু দ্য ফান্ডামেন্টালস, let's combat inequality, let's have a more progressive tax system which should also include wealth taxes or certain forms of capital gains taxes which are very minimal. Let's have all of that, but let's not lose the focus on growth, because it does affect everybody's income, the chance to sort of grow. So therefore, anything that takes away that is something that we should be worried about.
But most importantly, let's also focus on poverty, which really is something that is very basic in terms of affecting the direct quality of life of the bottom half of the population. Inequality is absolutely important, and it is something that should be combated with fiscal instruments and other things like better law enforcement, for example, black money থেকে শুরু করে যা যা হতে পারে. But that would be my general summary of it. I'll stop here. একটু কনফিউজই হলাম, কেননা আমরা ইন জেনারেল গ্রোথ বেশি চাই, অ্যাট দ্য সেম টাইম ইনইকুইটি কমাতে চাই, কিন্তু আপনি যেটা বললেন যে গ্রোথ বাড়লে ইনইকুইটি কমবে, তো না, উল্টোটা বলেছি, গ্রোথ বাড়লে ইনইকুইটি বাড়বে, গ্রোথ বাড়লে ইনইকুইটি বাড়বে। আমি যেটা বললাম যে হ্যাঁ, গ্রোথটা বাড়াতে চাই, অ্যাট দ্য সেম টাইম ইনইকুইটি কমাতে চাই। সো দ্যাট ইজ মানে আইডিওলজিক্যালি এটাই আমরা দুটো চাই, কিন্তু দুটো অ্যাচিভ করতে পারবো না বা টুগেদার। সো দ্যাটস হোয়াট উই আন্ডারস্ট্যান্ড টু অ্যাট দ্য এন্ড। তো একটা প্রশ্ন হতে পারে যে আমাদের ইনইকুইটি মেজারমেন্টটাকে হয়তো একটু নর্মালাইজ করা যায় না ইন টার্মস অফ দ্য গ্রোথ। মানে আমরা ইনইকুইটি যেভাবে মেজার করছি, হয়তো গ্রোথ ফ্যাক্টরটাকে হয়তো রাখা হয় না, সেটাকে দিয়ে যদি নর্মালাইজ করে যদি ইনইকুইটিটাকে যদি ভিউ করা যায়, তাহলে হয়তো সেটাকে হয়তো কমানোর চেষ্টা করা যেতে পারে। I see. That's an interesting thought. But again, just to be very clear, সেই জন্য আমি ওই রাস্তা আর গাড়ির অ্যানালজিটা দিলাম, যে রাস্তা যত ভালো হবে, যেটাকে ভাবা যেতে পারে অ্যানালজিটা হচ্ছে গ্রোথ অপরচুনিটিস যত বেশি হবে, তাহলে যারা ফেভারেবলি সিচুয়েটেড তারা বেশি বাড়বে, এবং যারা ফেভারেবলি সিচুয়েটেড না তারা অতটা সুবিধা করতে পারবে না, কিন্তু তাদেরও ভালো হবে, তাদেরও ইকোনমি বুম করলে তো কারোরই ডিরেক্টলি ক্ষতি হয় না। সো এবার উল্টোটাও সত্যি, দেয়ারফোর, যে রাস্তা যত খারাপ হবে বা গ্রোথ প্রসপেক্টস কমবে, এটা হবে। এখন আপনি যেটা জিজ্ঞেস করছেন যে ইনইকুয়ালিটিকে একদম গ্রোথ ফ্রি কোনো মেজার কি করা যায়, দেখুন এটা মেজারমেন্টের ব্যাপার না, কারণ ওখানে আমি যে মেজারমেন্টটা ইউজ করেছি ইটস এ ভেরি ক্রুড স্ট্যাটিস্টিক, বাট ইটস এ প্রপোর্শন অর রেশিও স্ট্যাটিস্টিক। আই এম সিম্পলি টেকিং, ধরুন লেটস টেক এ ভেরি রিচ পারসন, তার ইনকাম যত, হ্যাঁ, সেইটা ন্যাশনাল ইনকামের তার কি শেয়ার, সেইটা একভাবে পিকেটি ইত্যাদি এরা করে। আপনি যে জিনি কোএফিশিয়েন্ট ক্যালকুলেট করা হয়, উইচ ইজ আ স্ট্যান্ডার্ড মেজার অফ ইনইকুয়ালিটি দ্যাট ইকোনমিস্ট ইউজ, হ্যাঁ, সেখানেও আপনি পার্সেন্টাইল অফ কনজিউমার এক্সপেন্ডিচারে কোথায় আছেন, এবার আপনার ওভারঅল কনজিউমার এক্সপেন্ডিচারের শেয়ার কতটা, সেইভাবে ক্যালকুলেট করা হয়। এটাও কিন্তু রেশিও মেজার, যে আমি একজন বড় লোকের ইনকাম কত, ধরুন 100, গরিবের ইনকাম ধরা যাক 10, হ্যাঁ, আমি 100/10 মানে 10-এর কোএফিশিয়েন্ট ক্যালকুলেট করলাম। এবার আই এম অনলি সেইং যে ওভার টাইম বড় লোকের ইনকাম যদি বাড়তে থাকে মোর দেন গরিবের ইনকাম, তাহলে এই রেশিওটাও বাড়তে থাকবে। এবার এটা যদি কমতে থাকে তাহলে রেশিওটাও কমতে থাকবে। সো মাই পয়েন্ট ইজ সিম্পলি, দি problem is not a statistical problem in terms of constructing the right index, in my view. The problem is the economic mechanism. আপনি সেটা যদি কি বলবো, স্ট্যান্ডার্ড মার্কসিস্ট অ্যানালিসিসে যেভাবে দেখে ওভার টাইম কী করে ওয়েলথ ইনইকুয়ালিটি ইভলভ করবে ইত্যাদি, দ্যাটস ওয়ান ইয়ে। But there's also a mainstream neoclassical income distribution theory, wealth distribution theory, যেখানে আপনি ইকোনমিক এজেন্টদের অকুপেশন কি এবং ইকোনমির কারেন্ট স্টেট কি, ওয়েজ কি, ইন্টারেস্ট কি, তার থেকে ইউ রাইট ডাউন ডিফারেন্স ইকুয়েশনস অ্যান্ড ইউ টেক দি এভলিউশন। সরি, মানে I don't want to give you a very long academic answer, but my point here is, if we normatively like less inequality and more growth, I think we are all on board with that. But the problem is, in terms of actual things, the way they happen, that's where there may be a relationship where growth comes at the cost of inequality to some degree, but poverty goes down, which is very intuitive. If you think about it, that's how it happens. It's not what we would like, but that's how it happens, and only government policy can correct this. আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, সুইডেনে এটা হবে না। কেন হবে না? কারণ দে হ্যাভ ফিসক্যাল ইনস্ট্রুমেন্টস দ্যাট উড, মানে হবে না মানে এই এক্সটেন্টে হবে না, যে ইউ হ্যাভ ফিসক্যাল ইনস্ট্রুমেন্টস দ্যাট উড গো ডিরেক্টলি। ইনহেরিটেন্স ট্যাক্স, আমাদের দেশে ইনহেরিটেন্স ট্যাক্স নেই তো, হ্যাঁ, ইনহেরিটেন্স ট্যাক্স আপনি ভাবুন, আমাদের আই এম শিওর এইভাবে ভাবলে হয়তো আমাদের কারোরই শুনতে অতটা ভাল লাগবে না প্রস্তাবটা, বাট অ্যাজ এ সোশ্যাল পলিসি অ্যাডভাইস, সাপোজ 50% অফ আওয়ার ওয়েলথ ইজ টেকেন away from and taken by the government at the time of our death. And that is then a form of inheritance tax. The 50% is then inherited by children. So, in other words, you can always use policy instruments to achieve this, ki bolbo, mane win-win, je inequality o komlo, yeo komlo, growth o barlo, but the real economic forces will tend to move them in the direction I pointed out.
হ্যালো, থ্যাংক ইউ স্যার এরকম একটা সুন্দর লেকচার দেওয়ার জন্য। আমার দুটো প্রশ্ন আছে। ফার্স্ট প্রশ্ন যেটা, যেভাবে মুদ্রাস্ফীতি বেড়ে চলছে মানে আগামী দিনে, এবং এটা এই ইনইকুয়ালিটি কতটা প্রভাব ফেলবে আগামী 5 বছরে বা 10 বছরে। আর সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটা আপনি যেটা একটু আগে বললেন যে খুব লোয়ার ক্লাসের জন্য ইনইকুয়ালিটি একটু কমেছে, আর মিডল ক্লাসের জন্য একটু বেড়েছে, বা রিচ ক্লাসের জন্য একটু আবার কমেছে। সেক্ষেত্রে যেটা আমরা সাধারণত দেখতে পাই যে লোয়ার ক্লাস পিপল সরাসরি গভর্নমেন্টের কাছ থেকে খুব একটা ডিরেক্ট বেনিফিট পায়, বা যারা আপার ক্লাস পিপল তাদের একটা স্যালারি থাকে বা একটা পার্টিকুলার একটা ইনকাম থাকে পার মান্থ। কিন্তু যেটা মিডল ক্লাস পিপল যে তারা গভর্নমেন্টের কাছ থেকে ডিরেক্ট বেনিফিটের থেকে মানে বঞ্চিত হয়, সেক্ষেত্রে কি সেটা কারণ হতে পারে যে যে ইনইকুয়ালিটি কমে যাচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির ক্ষেত্রে? ওকে, নো, ভেরি গুড কোয়েশ্চেন্স। প্রথমটা নিয়ে আমার খুব কিছু বলার নেই, কিন্তু দ্বিতীয়টা ইজ ভেরি মাচ রিলেটেড টু দ্য থিংস আই ডিসকাস। বাট একটা জিনিস আমি প্রথমে ক্ল্যারিফাই করে নিই, কারণ আমার নিজেরও এগুলো আমি প্রথম শুনলে হয়তো আমারও একটু গুলিয়ে যেত। লেট মি বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্য ফাইন্ডিং। হ্যাঁ, এক্ষুনি যিনি প্রশ্ন করলেন, আমি দেখাচ্ছি যে ওভারঅল ইনকামে বা ওয়েলথে বা কনজামশনের শেয়ার, ধরুন এই ঘরের সবার ইনকাম বা কনজামশন আমরা মেজার করে ফেললাম এবং তার টোটালটা বার করে নিলাম। এবার ধরুন ঘরের সবাইকে আমরা র্যাঙ্ক করছি, ইনি টপ 10%, ইনি মানে হোয়াট এভার, তারপরে টপ 20%-এ পড়বেন, ইত্যাদি ইত্যাদি, এভাবে র্যাঙ্ক করে ফেললাম। হ্যাঁ, কোনটা বেড়েছে কোনটা কমেছে এবার লেট মি স্টেট ইট ভেরি ক্লিয়ারলি সো দ্যাট আমাদের প্রশ্নোত্তরটা হেল্পফুল হবে। আমি সিম্পলি দেখাচ্ছি যে বটম 50%-এর, হ্যাঁ, আমি আবার গ্রাফটাও দেখাতে পারি, যাই হোক, এই শেয়ারটা খানিকটা বেড়েছে, কিছু বৈপ্লবিক অ্যামাউন্টে বাড়েনি, খানিকটা বেড়েছে। হ্যাঁ, আগে হয়তো এরকম 34-34 ছিল, সেটা থেকে বেড়ে হয়তো 38-38 হয়েছে। হ্যাঁ, মিডলের এই শেয়ারটা একটু কমেছে, আর ভেরি টপের এটা বেড়ে গেছে। সো এইটা হচ্ছে ফ্যাক্ট। মানে আমার মনে হয় আপনিও এটাই মিন করছিলেন, কিন্তু আপনি বললেন না যে টপে ইনইকুয়ালিটি বেড়ে গেছে না কমে গেছে। না, অল আই মিন ইজ টপের শেয়ার ভেরি টপেরটা বেড়েছে, তারপরে পার্টটার কমেছে, ইত্যাদি ইত্যাদি। মানে বলতে গিয়ে আমারই ইয়ে হয়ে যাচ্ছে আর কি, মানে টিডিএম এসে যাচ্ছে। যাই হোক, আমরা পিকচারটা বুঝতে পারছি। তো এইবারে এটা কেন হয়েছে, তারপরে আমি প্রথম প্রশ্নটা আসবো। দ্বিতীয় প্রশ্ন যে একটা দেখুন, ইনকাম জেনারেট করার অনেক উপায় আছে। একটা উপায় হচ্ছে যেটাকে ইকোনমিক্সের ভাষায় বলে পিওর রেন্ট সিকিং। রেন্ট সিকিং মানে আপনাকে প্রোডাক্টিভ কিছু করতে হবে না, ইউ জাস্ট হ্যাপন টু ওন লটস অফ ল্যান্ড, ন্যাচারাল রিসোর্সেস, স্টক মার্কেট, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, হোয়াট এভার। এবার আপনি বাড়িতে বসে থাকেন, বাট ইউ হ্যাভ আ মেশিনারি ইন প্লেস যেটা ইনভেস্ট করছে, এবং এইসব সেক্টরে যত প্রফিট হবে আপনার ওয়েলথ বাড়বে। হ্যাঁ, এটাকে রেন্টিয়ার ইয়ে বলা যায়। মানে রেন্ট কথাটা স্ট্রিক্টলি তো ফিউডাল ইয়ে থেকে আসে, ইট ডাজন্ট হ্যাভ টু বি ল্যান্ড রেন্ট। সো দ্যাটস দ্য রেন্ট সিকিং গ্রুপ। হ্যাঁ, একটা ইকোনমিতে যদি কিছু কিছু ক্ষেত্রে কাকে পোর্ট খুলতে দেওয়া হলো, কাকে এয়ারপোর্ট করতে দেওয়া হলো, হ্যাঁ, কাকে কী কী পারমিশন দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো যখন গভর্নমেন্ট কন্ট্রোল করে, তখন সেখানে যে অনেক ন্যাশনাল ইনকাম জেনারেটেড হচ্ছে সবসময় হয় না। কিন্তু কিছু লোকের অবভিয়াসলি এক ধরনের ইনকাম, যেটা লার্জলি ইউ ক্যান সে ন্যাচারাল রিসোর্স বা স্ট্র্যাটেজিক কী বলবো ট্রান্সপোর্টেশন নোড পাওয়ার যে অ্যাডভান্টেজ, সেটা থেকে ইনকাম অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, সো ভেরি টপের সেটা হয়েছে। কিন্তু যে গল্পটা আমি বলতে চাই, যেটা আমার মনে হয় যে আমাদের মিডল ক্লাস, আমি ধরেই নিচ্ছি এই ঘরে যারা আছেন তারা মিডল ক্লাস থেকেই স্যাম্পলড হবেন আর কি, লার্জলি ওয়ান ওয়ে অর দি আদার। হ্যাঁ, মানে নো অফেন্স টু দ্য সুপার রিচ প্রেজেন্ট ইন দিস রুম অর দ্য ভেরি পুয়ার প্রেজেন্ট, বাট আমি ধরেই নিচ্ছি যে ইট উড বি লার্জলি দ্য মিডল ক্লাস। I don't think let's go so easy on the middle class. এই কারণ আপনি যেটা বললেন এই থিমটা অনেক সময় আমার কানে আসে। দ্য রিজন ইজ, আপনি যদি আমাদের ইনকাম ট্যাক্সের ছাড়ের ইয়েটা দেন, আমি ইন্ডিয়াতে ইনকাম ট্যাক্স পে করি, আমি এখানে যদিও দ্যাটস নট মাই মেইন সোর্স অফ ইনকাম, বাট আই পে ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স। হ্যাঁ, সো আমি ছাড়ের বহরটা জানি। হ্যাঁ, এটা কিন্তু ক্রস কান্ট্রি কম্পেয়ার করলে ইটস এম্বারাসিং। মানে আপনি ইনফ্যাক্ট এই মুহূর্তে আপনারাই বলতে পারবেন কত ইনকাম অবধি 5 না 6 লাখ, বেসিক্যালি ইউ পে নো ইনকাম ট্যাক্স এট অল, বাৎসরিক ইনকাম। মানে আই মে বি মিসস্পিকিং দ্য নাম্বার, বাট দ্য পয়েন্ট ইজ আপনার গ্রোস ইনকাম ধরুন যদি 6 লাখ হয়, মাসে 50,000 টাকা পাচ্ছেন, আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না।
এটা কিন্তু ইজ এ ফর্ম অফ প্রিভিলেজ। এটা এটা অ্যাট সাম লেভেল, আমি বলছি না যে এক্ষুনি বাড়ি দেওয়া হোক, তাতে মানে আমারই আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা খ্যাক খ্যাক করে আসবেন আর কি। বাট মাই পয়েন্ট ইজ ইউ আর অ্যাবসোলুটলি রাইট, দেয়ার আর অ্যান্টি পভার্টি প্রোগ্রামস দ্যাট আর টার্গেটেড, কিন্তু কম্পেয়ার টু দ্য ডেপ্রিভেশন লেটস নট ল্যাপস ইন টু দ্য ন্যারেটিভ, যেটা ওই আমেরিকাতে গলব্রেথ বলে ইকোনমিস্ট যিনি ইন্ডিয়ান অ্যাম্বাসেডারও ছিলেন, যে রিপাবলিকান পার্টির ফিলসফি হচ্ছে দ্য রিচ আর নট ওয়ার্কিং বিকজ দে আর টু পোর অ্যান্ড দ্য পোর আর নট ওয়ার্কিং বিকজ দে আর টু রিচ। লেটস নট fall into that stereotype that the poor are somehow getting a lot of things for free, because the poor pay taxes and perhaps proportionally more taxes than us because of the indirect taxes. জিএসটির আপনি যদি ঠিকঠাক করে ট্যাব করে ক্যালকুলেট করা যায়, আমি জানি না কোন দিকে যাবে বিকজ আই হ্যাভ নট ডান দ্য ক্যালকুলেশন, বাট ইনডিরেক্ট ট্যাক্সেস টেন্ড টু বি রিগ্রেসিভ। হ্যাঁ, so মানে I don't mean to, I'm sure you asked the question with a general kind of, you know, desire to explain কি হচ্ছে। So আমার বক্তব্য হচ্ছে where you could say is upper middle class in India, যারা ট্যাক্স নেটের মধ্যে পড়ে যাবে, আপার বলতে আমি 6 লাখের হোয়াট এভার ইজ দ্য থ্রেশহোল্ড, যারা ট্যাক্স দিতে শুরু করে দিয়েছেন, হয়তো আপনিও তাদের কথাই বলছেন। সো ইফ দ্যাট ইজ দ্য গ্রুপ যারা ট্যাক্স দিচ্ছে, তাদের ক্ষেত্রে আই থিঙ্ক ইউর অ্যাসেসমেন্ট ইজ রাইট, বিকজ দে আর পেইং ডিরেক্ট ইনকাম ট্যাক্স, তুলনায় কর্পোরেশন ট্যাক্স ইজ নট সো হাই, ইনহেরিটেন্স ট্যাক্সেস আর মিনিমাল। সো প্রপোর্শনালি এটা নিয়ে ইনফ্যাক্ট একটা ইন্টারেস্টিং আছে, স্টাইলাইজ ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে আমেরিকার বিলিয়নাররা প্রপোর্শনালি তাদের জ্যানিটারদের থেকে কম ট্যাক্স দেন, প্রপোর্শনালি, বিকজ তাদের জ্যানিটাররা বেসিক্যালি তো ইনকাম ট্যাক্স দিতে হবে, রাইট? ওয়ারেজ এদের লং টার্ম ক্যাপিটাল গেইনসের ট্যাক্স এত মিনিমাম, এবার আমার সারা বছরের নেট যে ইনকাম হলো এবং তার কত পার্সেন্ট আমি ট্যাক্স দিলাম। সো in a sense, you're right. If we define middle class as those who actually pay income tax, which is a minuscule number, 2% or 3% of adult Indian pay actual income tax, right? তাদের ক্ষেত্রে এটা হতে পারে, that could be a reason. But the point is, সেই গ্রুপের মধ্যেও ক্যাপিটাল ইনকাম যারা পায় ইনফর্মাল সেক্টরে সবাই তো গরিব না। মানে জাস্ট টু গিভ ইউ আ কাইন্ড অফ জোকি এক্সাম্পল, অপরাধ জগতে সবাই তো অনেক টাকা করে, তারাও তো ইনফর্মাল সেক্টর, তারা তো আর ইয়ে করে না যে আমি এক্সটর্শন করে এত ইনকাম পেলাম, আমি কোন ব্র্যাকেটে পড়বো। হ্যাঁ, সো অফকোর্স নট এভরিবডি হু ডাজন্ট পে ট্যাক্সেস ওইভাবে টাকা আসে, বাট দ্য পয়েন্ট ইজ ইটস নট লাইক দ্য মানে বাদামওয়ালা বা ফুচকাওয়ালা who's really whose overall income may not be that high. Anyway, that's my general drift of my answer. প্রথমটা is a good one. ইনফ্লেশন সম্বন্ধে যেটা বলে, দ্য পুয়ার সাফার মোর বিকজ ফুড প্রাইসেস, ফুয়েল প্রাইসেস এইগুলো তো ডিরেক্টলি এফেক্ট করে এবং ওদের মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউমও হাই হয়। সো সেই জন্যে ইনফ্লেশন ইজ আ ট্যাক্স অন এসেন্সিয়ালি ইয়োর পারচেজেস, ইটস আ ট্যাক্স অন ইয়োর এক্সপেন্ডিচার। সো দ্য পুয়ার জেনারেলি টেন্ড টু বি হিট মোর, অ্যান্ড দ্য রিচ their propensity to consume is less. And also they have other ways of protecting themselves from inflation by buying suitable assets, যেটা will করা, সে সোনা কিনে খাটের তলায় রেখে দেওয়া বা অন্য কোনো জায়গায়। That would be my general answer as to how inflation would affect this. But thanks, good questions. আপনার এই ইনইকুয়ালিটি স্টোরিটাতে পুরোটাতে মানে ডু ইউ থিঙ্ক এনি মানে লাইক এনপিওস মানে নন প্রফিট অর্গানাইজেশনস আর নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের কোনো কোনো হেল্প বা কোনো ইনসেন্টিভস, লাইক আপনারা অনেক পেপার আমি মানে দেখে এসেছি পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রভিশনস, সেই রেসপেক্ট মানে এনজিওসদের কি এখানে কোনো মানে লাইক কোনো এফেক্ট আছে? আই হ্যাভ টু সে যে আজকে আমরা যেটা আলোচনা করছি তাতে I haven't really thought through the connection. মানে নন প্রফিট যেমন আমেরিকাতে ওরা ডিফাইন করে, it's a legal status, tax free পাওয়ার জন্যে। সো বেসিক্যালি ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউর আ চ্যারিটেবল থিং। এখন তো আমাদের এখানেও নানান রকম ফরেন কারেন্সি পায় কিনা, নানান রকম গভর্নমেন্ট হ্যাজ ক্ল্যাম্প ডাউন। মানে আমার যখনই কোনো এনজিওর সাথে ডিলিং হয় বা চ্যারিটেবল অর্গানাইজেশন, তাদের টাকা কড়ির কথা অর্থাৎ দেওয়ার কথা উঠলে তারা হাঁ করে যে বিদেশ থেকে এলে দে আর আন্ডার আ স্ক্যানার আর কি, ইভেন দো ইফ ইটস ফর সাম রিলিফ ফর সাম চ্যারিটি। কিন্তু আদারওয়াইজ এদের রোল সম্বন্ধে আমি ভীষণ ইন্টারেস্টেড, অ্যান্ড আই থিঙ্ক দে হ্যাভ আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল টু প্লে ইন দি ইকোনমি। ইনফ্যাক্ট অ্যাট দ্য রিস্ক অফ মানে এখন তো লেট আফটারনুন হয়ে যাচ্ছে, ফলে খানিকটা
ব্যাটসম্যানরা যেমন টায়ার্ড হলে একটু লুজ শট নেয়, আমি একটা লুজ শট নিচ্ছি। সেটা হচ্ছে কি ইন এ সার্টেন ওয়ে কোনো না কোনো ফর্মে যদি কোনো দিন সোশ্যালিজম হয় পৃথিবীর বুকে, হ্যাঁ, it would have to take a decentralized form where non-profit structure, not the non-profits we necessarily see outside, but that to me therefore is really their main attraction, because I think that the attraction of a market economy or the positive side of it is its decentralization. যে central planning করতে গেলে সব কিছু ইয়ে করা যায় না, so individuals taking this different decisions, small firms ইত্যাদি, that's their plus. The minus is their profit motive distorts them. They may damage the environment, they may do one, not care about worker welfare, they may care, that's their profit motive, because the more I squeeze costs, baki takata ami bage kore bari niye chole jabo. So if you have a mechanism which de facto is like a profit tax, that would partly get to that objective already, right? But tar thekeo amar jeta deep, amar jokhon when I reread Marx, I think the real beast is, this one is a beast, the profit motive and the multinationals and so on, but the real beast is wealth inequality and privilege inequality. Sheta over time jebhabe evolve kore, shetake kibhabe iye kora jabe, মানে China and Russia tried their own methods there, and arguably the success didn't last very long. But anyway, as I said, this is more like a loose, out of topic discussion. But on this particular issue, I haven't thought about the role of non-profits in inequality. আচ্ছা, আর কেউ? Good afternoon, sir. Thank you for the enriching lecture. Sir, I want to ask, যে আপনি যেভাবে বললেন সেটা যদি আমরা খুব জেনারেলাইজড ওয়েতে দুটো ক্লাস্টার ফর্ম করি, তাহলে যদি একটা মানে যেটা আমরা হায়ার টপ 10 বা টপ 1% সেক্টর আর একটা যদি লোয়ার সেক্টর ধরি, তাহলে কি আমরা ক্রমশ লেবার বেসড ইকোনমি থেকে ইউএসের মতো ক্যাপিটালিস্ট ইকোনমির দিকে শিফট করছি? মানে যেটা একটা বড় পয়েন্ট, যে দুটো মেন ক্লাস্টার এবং মিডল ক্লাসটা ক্রমশ স্কুইজড আউট হয়ে যায়। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যেটা আপনি বললেন যে আমরা ব্যাক টু বেসিক মোটিভে, যেটা আমাদের যে গ্রোথটা বেশি ইম্পর্টেন্স দেওয়াটা দরকার, তো সেক্ষেত্রে পলিসিস ঠিক কীরমভাবে রিভলভটা হওয়া উচিত যাতে অ্যাটলিস্ট মানে বেস্ট প্রেজেন্ট মোটিভটা যেটা আছে সেখান থেকে আমরা এইটার দিকে বেশি কনসেন্ট্রেট করতে পারি? Okay, thank you. So I think the first question, I should clarify that it seems to be based on a misunderstanding, and the misunderstanding is as follows. Amra je ekhane top 10% tarpore whatever top 20 eta korchi, it is a purely statistical construct. So in other words, you could be a landlord or you could be a successful IT worker, whatever it is, আমি সেটা দেখছি না। ইউ জাস্ট স্ট্যাটিস্টিক্যালি বছরের শেষে তোমার ইনকাম কী বা তোমার কনজামশন কী বা সেটাতে তুমি মানে লাইনের প্রথম 10টা স্লটে যাচ্ছ না তারটা যাচ্ছ। সো এবারে লেবার কি হচ্ছে, মিডল ক্লাস কোথায় যাচ্ছে, এখানে ইটস এ পিওরলি স্ট্যাটিস্টিক্যাল কনস্ট্রাক্ট। ধরো হাইট নিয়ে যদি তুমি করে দাও, সবচেয়ে শর্ট হাইট থেকে শুরু করে সবচেয়ে টল হাইটে চলে যাও, হ্যাঁ, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ এনিথিং এলস অ্যাবাউট দ্যাম, ইটস জাস্ট এ পিওরলি মেকানিক্যাল স্ট্যাটিস্টিক্স বেসড অর ওয়ান মেট্রিক বেসড ranking there. So eta theke, so therefore it is not subject to any criticism because it's a purely statistical analysis. বাড়ছে না কমছে এর বেশি, কিন্তু এর লিমিটেশন হচ্ছে কী করে বাড়ছে কী করে কমছে আমরা ফান্ডামেন্টালি তো জানি না। কারণ আমরা ইনকামের যে পোর্টফোলিও, আইডিয়ালি কী হতো যে ক্যাপিটাল ইনকাম কত আসছে, লেবার ইনকাম কত আসছে, ইনহেরিটেন্স বা গিফটস বা মা বাবা কত পাঠাচ্ছেন, whatever, if we could add all of them and have a portfolio of this, তাহলে we could get it to a more deeper analysis যে এই যে টপ গ্রুপে এখানে কিন্তু লার্জলি ক্যাপিটাল ইনকাম আর্নাররাই আছে, which is not a unreasonable conjecture, কিন্তু এটা থেকে এটা করা যায় না। So that is just a clarification. এবং এটাকে বলেও যদি স্ট্যান্ডার্ড টেক্সট বই দেখা যায়, স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম আর ফাংশনাল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম বা ওয়েলথ বা কনজামশন। স্ট্যাটিস্টিক্যাল মানে ইজ জাস্ট দ্য নাম্বার, ইউর জাস্ট ক্রিয়েটিং আ স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন আউট অফ ইট। ফাংশনাল ডিস্ট্রিবিউশন হচ্ছে গিয়ে ওয়েজ রেট টাইমস আওয়ার্স ওয়ার্কড, এবার কত ইনকাম হলো, ইন্টারেস্ট টার্মস অ্যাসেটস ওন কত ইনকাম হলো ইত্যাদি।
Second প্রশ্নটা I would rather not answer because you're saying what are the growth enhancing policies that the current government or the current policy environment could do with, right? মানে see, it's a big topic, হ্যাঁ, এবং এটা ওইভাবে I would say, if I again at the risk of saying something a little কি বলবো big picture or somewhat loose, I would think that the government should try to regulate less, control less in terms of what again মানে হয় না ইয়ের থেকে ইন্ডিভিজুয়াল এই যে জিএসটি বা ডিমনিটাইজেশনের যেটা হলো, এক ধরনের তো কমান্ড অ্যান্ড কন্ট্রোল মাইন্ডসেট হয়ে গেছে না, পিপল ওয়ার অ্যাফ্রেড টু, মানে যেটা আই থিঙ্ক ইফ আই পুট অন মাই ম্যাক্রো ইকোনমিক্স হ্যাট, প্রাইভেট ইনভেস্টমেন্ট রেটস আর ফলিং, হ্যাঁ, সো সেটা কিন্তু ইজ নট, ইট অলসো এফেক্টস দ্য কর্পোরেটস. So therefore, part of it is self-fulfilling. If you feel যে সামনে 10 বছরে কিছু হবে না, then you take the money out, but then that is also causing others to think সামনে 10 বছরে কিছু হবে না. ওই যেমন হয় না, যে সিনেমা কেউ যেতে আর যাচ্ছে না, তারা বলছে তাই অন্যরাও যাচ্ছে না, ফলে সিনেমা ওখানেই ফ্লপ হয়ে গেল. সো অবভিয়াসলি ম্যাক্রো এই যে সাইকেলে একটা অ্যামাউন্ট অফ সেলফ-ফুলফিলিং অ্যান্ড মিউচুয়ালি রিএনফোর্সিং aspect থাকে, but সেটা বাদ দিয়ে that perhaps could be another topic and another speaker. It's a very good question. In fact, it is the question, what are the ways in which the government can boost growth? But if I give you an answer, that would be a little superficial in terms of, you know, better infrastructure, less command and control, and you know, letting private investment flourish a bit more, better tax enforcement, ইত্যাদি ইত্যাদি. স্যার, আমার কোয়েশ্চেনটা ছিল, আমরা যদি আহমেদাবাদে যাই, আমরা দেখি প্রচণ্ড ঝাঁ চকচকে, মানে ওখানে বিগ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয়েছে আর ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি হয়েছে, কিন্তু আবার ওই স্টেটের আমরা যদি এইচডিআই ইন্ডিসেস দেখি, মানে আফ্রিকার অনেক দেশের সমানে নেমে গেছে ওই ইন্ডিসেসটা. আবার যদি আমাদের স্টেটে আসি, ওয়েস্ট বেঙ্গল, যেখানে ইকোনমিক গ্রোথটা অতটা ভালো না, ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি সেরকম নেই, কিন্তু আমাদের স্টেটে মোটামুটি এমএসএমইটা একটা ভালো জায়গায় অন্তত ছিল কোভিডের আগে অবধি. আর সেই দিক থেকে আবার এইচডিআইয়ের দিক থেকে গেলে আমরা মিডিওকার স্টেট, খুব একটা ভালো না, কিন্তু গুজরাটের মতো অতটাও খারাপ অবস্থা না. তাহলে কি স্যার, যদি ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি হয়, সেটা কি ইনইকুয়ালিটিটাকে আরও বুস্ট করে দিচ্ছে এমএসএমইর তুলনায়? যদি সেটা হয়ে থাকে, যেই কান্ট্রিগুলোতে এই জিনিসটা হয়েছে, ধরুন বাংলাদেশে যেমন অনেক লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি হয়েছে, ভিয়েতনামে দেখেছি, বা চায়নার টাউন অ্যান্ড ভিলেজ এন্টারপ্রাইজগুলোতে, সেখানে কি এই ইনইকুয়ালিটি রিডাকশনটা দেখা গেছে? আর এটার প্রশ্নটা আমার এসছে কারণ যদি এমএসএমইও দেখি, সেখানে আমরা দেখেছি কন্ট্রাক্টররা, প্রাইভেট কন্ট্রাক্টররা ওয়ার্কারদের প্রচণ্ড এক্সপ্লয়েট করে, যেটার একটা বার্স্ট দেখেছিলাম আমরা কোভিড লকডাউনের সময়, মানে ওয়েজ না দিয়ে, কোনো সিকিউরিটি না দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল. তাহলে কি স্যার আমাদের ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি করা উচিত, না এরকম এমএসএমইর ওপর জোর দেওয়া উচিত, যদি আমরা ইনইকুয়ালিটিটাকে কমাতে চাই? আর প্রথমত হ্যাঁ, মানে সরি, হ্যাঁ, এখানে গুজরাটের যেটা, মানে অ্যাট দ্য রিস্ক অফ সাউন্ডিং সামওয়াট কী বলবো মিডল এজড অ্যান্ড ওটা আমার আর্লি কাজের একটা পার্ট, যে গুজরাটের যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়ে, ওটা নিয়ে আমি, ফলে আই নো দ্য নাম্বারস ওয়েল, যে গুজরাট সম্বন্ধে যেটা দুটো মিথ আছে অফ দ্য গুজরাট মডেল. ওয়ান ইজ ওদের গ্রোথ রেটের ট্রেন্ড ব্রেকটা কখন হয়েছিল, টার্নস আউট ওটা লিবারালাইজেশনের সময় হয়েছিল, তারপরে আর রেস্ট অফ ইন্ডিয়ার সাথে ট্রেন্ড অতটা ব্রেক হয়নি, দ্যাটস ওয়ান. অ্যান্ড সেকেন্ড ইজ যেটা এক্ষুনি ইউ মেনশন, যে ওই এইচডিআই এবং অন্য ইন্ডিকেটরগুলোর তুলনায়, আমার একটা লেখায় এটাকে আমি বলেছিলাম দ্য ডার্কনেস আন্ডার দ্য ল্যাম্প, যে ল্যাম্পে যেমন গ্রোথ রেট পার ক্যাপিটা ইনকাম, এগুলোতে গুজরাট ইজ হাই র্যাঙ্ক. সো হ্যাঁ, সো ইউর রাইট যে দ্যাট দোজ ফ্যাক্টস আর দেয়ার. কিন্তু এখানে I think the main problem of Gujarat is not just the, you know, yes, it is capital intensive, কিন্তু সব ক্যাপিটাল ইন্টেন্সিভ ইনভেস্টমেন্টেরই তো লেবার হায়ারিং ইলাস্টিসিটি কম হয় না. গুজরাটের মেন প্রবলেমটা হচ্ছে অয়েল রিফাইনারি, আর লট অফ দোজ আর ইনফ্রাস্ট্রাকচার এনার্জি বেসড প্রজেক্টস, যেখানে ক্যাপিটাল ইন্টেন্সিভ তো হলো, এবার প্রশ্নটা হলো লেবার ইলাস্টিসিটিটা কী. হ্যাঁ, মানে অফকোর্স তুমি আইডিয়াল ওয়ার্ল্ডে কি
ক্যাপিটাল ইন্টেন্সিটি খুব কম, প্রচুর লেবার হায়ার করা হলো এবং পভার্টি কমে গেল, সেটা কিন্তু মুশকিল হচ্ছে তোমাকে তো ওয়ার্কারদেরও ওয়েজ দিতে হবে। হ্যাঁ, সো হোয়াট ইউ পসিবলি মিন ইজ ফিক্সড ক্যাপিটাল কতটা, মানে আদারওয়াইজ তা না হলে তো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে এভরিবডি শুড স্টার্ট আ ফার্ম, এভরিবডি শুড এমপ্লয় ফিউ পিপল, অ্যান্ড দ্যাট ওয়ে উই ক্যান হ্যাভ সমাজতন্ত্র ফ্রম বিলো। So সেটা হয় না, capital is needed, capital is scarce, right? So again, this is not what, you didn't say otherwise, I'm just clarifying the point. So গুজরাটের ক্ষেত্রে you're exactly right, যে যারা এটা ভালো করে দেখেছেন, যেমন ক্রিস্টোফার জাফরালে ইত্যাদির কিছু লেখাটেখা আছে, যে বেসিক্যালি ওদের এমপ্লয়মেন্ট জেনারেশন ইলাস্টিসিটিটা খুব কম, এবং সেটা ওদের পার্টিকুলার স্ট্রাকচারাল প্যাটার্নের জন্য। যখনই তোমার মাইনিং বা এনার্জি বা অয়েল ড্রিলিং হবে, তত তো হাজার হাজার লোক সেখানে তো ওইভাবে এমপ্লয়েড হবে না। কিন্তু আবার এটাও ঠিক যে ইউ কুড হ্যাভ অটো ম্যানুফ্যাকচারিং প্লান্টস উইচ আর অলসো ক্যাপিটাল, আমাদের যেটা দ্য গ্রেট সিঙ্গুর হোপ which got dashed, কিন্তু সেখানেও ওয়ান কুড আর্গিউ যে ওর তুলনায় আরেকটু ছোটো এমএসএমই করলে আরও ভালো হতো কিনা, অ্যান্ড পসিবলি হতো। So I would therefore say that rather than going into capital intensive or not capital intensive, I would say the focus should be on the labor demand elasticity. যে এতটা বাড়লে তাতে লেবার সাপ্লাই কতটা বাড়বে, বিকজ দ্যাট ইজ এক্স্যাক্টলি ওয়ার দ্য পভার্টি এলিভেশন, দ্যাট ইজ হাউ গ্রোথ শুড ট্রিকল ডাউন ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড। এবং যখন হয় না তখন ওই লেবার ইলাস্টিসিটিটা কম বলে। হ্যাঁ, সেকেন্ড জিনিসটা আমার কিন্তু মনে হয় ইদানিং যে এই যে আমরা অবভিয়াসলি সরকার নানা রকম সুবিধা দেয়, দে ট্রাই টু woo ওয়ান ইন্ডাস্ট্রি অর দি আদার, কিন্তু ইচ্ছে করলেই কি এমএসএমই বাড়ানো যাবে? মানে যেটা হয়ে গেছে ফর আ ন্যাচারাল সেট অফ রিজনস, সেটাকে তো ওয়েস্ট বেঙ্গল or বাংলাদেশ the government can't take too much credit for it. So what I'm trying to say is, আমারই অনেক সময় আমি ইনফর্মালি ধরো পাড়ার কোনো দোকানে একটু জিজ্ঞেস করি, যে সেটা টেকনিক্যালি ইনফর্মাল সেক্টর, ফল বিক্রি করছে, হ্যাঁ, তাকে জিজ্ঞেস করি তোমার কত খরচ হয়, হ্যাঁ, কতটা সময় দাও, আর কিছু করো কানে ইত্যাদি। সো এগেন, these are not abjectly poor people. They actually have, there's fluctuation, কিন্তু their salaries are not, কি বলবো, certainly মাসে 15-20 হাজার টাকার কম না। আমি এগেন আই এম ডুইং দ্য ওয়ার্স্ট অফ, মানে কী বলবো, র্যান্ডম মানে এই বিল্ডিংয়ে বা এই ক্যাম্পাসে এটা বলাই উচিত না উইথ দ্য সিস্টেম্যাটিক স্যাম্পল সার্ভে ছাড়া এটা, বাট আমি বলছি অ্যানেকডোটাল এক্সপিরিয়েন্সে আ লট অফ দিস পিপল আর নট অ্যাবজেক্টলি পোর। সো মাই সেন্স ইজ, in general, the government should step back from trying to promote one industry or the other. It should focus on infrastructure. It should have a regulatory structure যাতে, আমি এখানে জিজ্ঞেস করি, সাপোজ ওয়ান অফ আস জাস্ট গট $1 billion, কোনো কারণে পেয়ে গেলাম, ব্যবসা খুলবো এখানে? Honest question. If you ask an honest question, why? And the answer is the bureaucracy, the regulation, the tolabaj and all of that, and then you have a huge headache at the end. I'm not saying that this is, of course it may be more associated with one regime over the other, but this is a general problem, তাই না? So আমার যেটা যে কারণে মনে হয় যে in our thinking, we should think of ওই ভালো রাস্তা বানাবার মতো, যেমন বললাম না যাতে হবে, যে we should focus on infrastructure provision, having a regulatory environment which is not too intrusive, হ্যাঁ, but where you should be, কি বলবো, as progressive or as interventionist as you can is tax. That's my view. It doesn't, not everybody has to agree with that, কিন্তু আমার যেটা মনে হয় যে ওভার রেগুলেট করতে গেলে না, ওই উপেন্দ্র কিশোরের টুনটুনির বইতে মজনতালি সরকার বলে একটা গপ্প আছে, তার কাজ ছিল সমুদ্রের ঢেউ, আসলে তো বাজে বানিয়ে বলতো আর কি, যে বলছে আমি এখন সমুদ্রের ঢেউ গুনছি, কারণ তার ওপরেও রাজামশাই কত কর পাবেন তার ইয়ে করছি। এই টু মাচ বিউরোক্র্যাটিক ইনভলভমেন্ট, ইট ডাজন্ট, ইটস নট গুড ফর দ্য রোলের দোকানওয়ালা বা ফলের দোকানওয়ালা থেকে শুরু করিয়ে। উই শুড হ্যাভ আ স্ট্রিমলাইন থিং অ্যান্ড আ প্রোগ্রেসিভ সিস্টেম। দ্য রিচ শুড পে মোর ট্যাক্সেস অ্যান্ড ডেফিনেটলি প্রপোর্শনালি more taxes. জানি না কোশ্চেনটা রেলেভেন্ট কিনা, কিন্তু আপনি যে এক্সাম্পলটা দিলেন যে রাস্তা, ল্যাম্বরগিনি এবং অটো, সেখানে অটো এবং ল্যাম্বরগিনির স্পিড ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি কি রিয়ালিটিতে যে পার্সপেক্টিভটা আপনি এক্সাম্পলটা দিলেন, সেখানে কি অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে? না, আমি ভাবছিলাম আপনি বলছেন যে ইয়ে আর কি, যে রাস্তায় কনজেশন হলে
অনেক গাড়ি ঢুকে পড়লে তখন কারোরই স্পিড ভালো হবে না, সেটা একটা অন্য ইয়ে। এটা তো ইন্ডিয়ান ইটস অ্যান এক্সাম্পল, ইটস নট মডেল। বাট নো, হোয়াট আই মিন ইজ সিম্পলি যে কোনো সিচুয়েশনে the rich or the better off are better able to take advantage of growth opportunities. I think that's a very sensible year. যেমন কেইনসেরও he didn't work out the mathematics, but marginal propensity to consume সেটা is less than 1 এবং richer লোকেদের সেটা কম হয়. It's a reasonable stylized fact. এবারে আপনি যদি বলেন যে এটার ফুল ইকোনমিক মডেল লিখতে গেলে, তাহলে ইউ হ্যাভ টু রাইট ডাউন, আই ক্যান গিভ ইউ আ স্কেচ অফ হাউ দ্যাট মডেল উড বি। ইট উড বি, আই উড নিড দ্য এন্ডাউমেন্ট ভেক্টর অফ পিপল, কার কত ওয়েলথ আছে, কার কত লেবার আছে, ইত্যাদি ইত্যাদি। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য এন্ডাউমেন্ট ভেক্টর। You have to have a model of occupational choice, কে কোন ইয়েতে যাবে। You need the wage rate, the interest rates, etc. যেটা স্ট্যান্ডার্ড occupational choice মডেলে যেভাবে লেখা হয়, সেটা থেকে then you need to collect the supply and demand equations for various activities. You need to figure out the equilibrium prices, wage rates, interest rates, etc. Yeah? And after that you can calculate the equilibrium incomes. এবারে ডাইনামিক্সে থ্রু সেভিংস, বিকোয়েস, এটসেট্রা, এটা ডাইনামিক্সটা হবে। দিস ইজ হাউ উই ডু ডাইনামিক মডেলস। আমি যে এক্সাম্পলটা দিলাম, এরকম একটা মডেলের ভীষণ এক পাতা ওই আমাদের পাওয়া যেত না ছোটদের রামায়ণ টাইপের, এটা হচ্ছে এক পাতার ভার্সন অফ দ্যাট স্টোরি, যে ফর হোয়াট এভার রিজন দ্য পুয়ার ফেস সার্টেন ক্যাপিটাল মার্কেট ফ্রিকশনস অ্যান্ড আদার থিংস, সো দে ক্যানট নেসেসারিলি দ্যার আর এন্ট্রি ব্যারিয়ার্স। আই ডোন্ট নো, আমি আপনার প্রশ্নটার উত্তর দিলাম না, একদম অন্যদিকে চলে গেলাম, বাট আমি বলবার চেষ্টা করছি গাড়ি, ল্যাম্বরগিনি ইত্যাদি, ওটা যে এক্সাম্পলটা, it can be supported by a properly micro-founded model. কিন্তু সেখানে আমি যেটা দিয়েছি, ইটস এ ভেরি সিম্পল মডেল, ওই সিম্পল কেনশিয়ান মডেল যেরকম হয় না, 45 ডিগ্রি লাইন, এটা কাট করে গেল, এরম হলো। সো অল আই এম সেইং ইজ, ইফ দ্য রিচ এসেন্সিয়ালি গ্রো at a higher rate than the poor for any given general growth situation, then growth যত বাড়বে ইনইকুয়ালিটি বাড়বে, গ্রোথ যত কমবে ইনইকুয়ালিটি খানিকটা কমবে। দ্যাটস অল। একটা ছোট কমেন্ট, মানে আমার মনে হয় যে প্রশ্নটা অনেকটা ছিল যে ইন্ডিপেন্ডেন্ট বলতে যেটা বোঝানো হয়েছে যে যেটা মানে গাড়ির স্পিডের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা ঠিক জিরো সাম নয় একটু, যেখানে ভেরি গুড, ভেরি গুড। ইনফ্যাক্ট আমি দ্যাটস ওয়াই আই স্টার্টেড প্রেফেস বাই সেইং যে কনজেশন টাইপের হচ্ছে কিনা, যে আমি ইনকামের ক্ষেত্রে মানে বড় in a way the questions are related, and now with your comment I understand this better now. Fine. So no, absolutely right, but তার জন্য মাইক্রোফাউন্ডেড মডেলটা লাগে প্রত্যয়, মানে জাস্ট গোয়িং ব্যাক টু ইট। ইনফ্যাক্ট তুমি যেমন এটা যদি দেখো, জিরো সাম ওয়ার্ল্ডে ইনইকুয়ালিটি, পভার্টি সবই তো এক। গরিব যদি মানে বড় লোক যদি বেশি বড় লোক হয়, গরিবকে তো আরো গরিব হতেই হবে, এক্স্যাক্টলি, বিকজ ইটস জিরো সাম. So the only world in which these things are meaningfully different is which is not a zero-sum world. But having said that, I think both of you have made the point that my model is too simplistic. আমি alpha g এগুলোকে constant parameter বলে ধরে একটা simple মানে ডেরিভেটিভ নিয়ে দেখাচ্ছি যে এটা কি হবে, হ্যাঁ। But the point is alpha and g are not constants. সো অনেক গরিব লোক যদি হয়ে যায়, তাহলে জিটা কী হবে বা অ্যালফাটা কী হবে, এগুলো পাল্টাবে। ইনফ্যাক্ট আমার প্রথম দিকের যে কাজ, যেটা অভিজিৎ ব্যানার্জির ডিরেক্ট, আমি ওর প্রথম দিকের স্টুডেন্ট, ওর একটা ওয়েল নোন পেপার আছে ব্যানার্জি অ্যান্ড নিউম্যান। তারপরে তো অভিজিৎ র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল ইত্যাদি এম্পিরিক্যাল দিকে চলে গেলেন, কিন্তু যখন উনি আরও থিওরিস্ট হিসেবে কাজ শুরু করেন, দ্যাটস হাউ হি স্টার্টেড হিজ ক্যারিয়ার, ওই মডেলগুলোতে ইনফ্যাক্ট এক্স্যাক্টলি এটা করা হয়। ইনফ্যাক্ট আমি আর অ্যান্ড্রু নিউম্যান, ব্যানার্জি আর নিউম্যান ওদের আর্লি কাজ আছে, রিসেন্টলি আমি আর অ্যান্ড্রু নিউম্যান একটা কাজ শুরু করেছি, যেটা ইন এ ওয়ে রিলেটস টু হোয়াট অস্মিতা ওয়াজ সেইং ইন্ট্রোডিউসিং মি, যে পভার্টি ট্র্যাপের আইডিয়াটা নিয়ে আবার রিসেন্টলি কিছু কাজ হচ্ছে। আমাদের একটা কাজ অনেকে সাইট করছেন, অল দ্যাট ইজ গুড, but the point is you can have inequality traps which have nothing to do with poverty traps, and that goes to this point we are discussing. একটা দেশে যদি অনেক গরিব লোক থাকে, জাস্ট আর কিচ্ছু না, কিন্তু অনেক অনেক গরিব লোক আছে, সেই দেশে ওয়েজের যা অবস্থা হবে, আপওয়ার্ড মোবিলিটি, ডাউনওয়ার্ড মোবিলিটি ওইখানেই ঠিক হয়ে যাচ্ছে, and that itself would cause a long-term poverty to persist. You don't need the typical ingredients of a poverty trap model যেটা আমরা করি, যে you need lumpy investment, you need some market friction ইত্যাদি ইত্যাদি। একটা দেশে অনেক গরিব লোক থাকলে they will be providing a dampening effect on essentially upward mobility বা inequality going down over time. So
fair point, but this was just what can you say, a cartoon version of a more dynamic model যেখানে wage rates, interest rates are not independent. এই যে আলফা জি, এগুলো তো ইন দি এন্ড কোনো একটা ওয়েজ রেট কীভাবে চেঞ্জ হচ্ছে, ইন্টারেস্ট কীভাবে চেঞ্জ হচ্ছে তার উপর নির্ভর করে। এখানে আমি ওগুলো প্যারামিটার ধরেছি, কিন্তু দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। বাট ইয়া, থ্যাংক ইউ, গ্রেট কোয়েশ্চেন। প্রথমেই ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে যে গত কয়েক বছরে আমরা টেকনোলজির একটা বড় মানে প্রোগ্রেস দেখতে পাচ্ছি, এবং বিশেষ করে ডিসরাপটিভ টেকনোলজি অনেক রকম এসেছে। তা আপনি কি মনে করছেন যে এই যে ইনইকুয়ালিটির যে চিত্রটা দেখা যাচ্ছে তার সঙ্গে এই ডিসরাপটিভ টেকনোলজির বিশেষ সম্পর্ক আছে, এবং গোয়িং অ্যাহেড এটা আরও অ্যাফেক্ট করবে? ইয়া, গ্রেট কোয়েশ্চেন। দেখুন, ইন জেনারেল অ্যাবস্ট্রাক্টলি স্পিকিং, মানে আমি ইন্ডিয়ার কনটেক্সট থেকে সরে গিয়ে যদি দেখি তাহলে অবশ্যই আছে। ইনফ্যাক্ট বিদেশে যে পিকেটির যে এই রিসার্চের ইয়েটা শুরু হয় যেখান থেকে, সেটা আমেরিকা, ইউরোপে লং টার্ম ওয়েলথ ইনইকুয়ালিটি, ইনকাম ইনইকুয়ালিটির কী চেঞ্জ হচ্ছে, সব জায়গায় দেখা যাচ্ছে 80-র দশক থেকে হঠাৎ ইনইকুয়ালিটি বাড়তে শুরু করলো। এখন কেউ বলবেন রেগান থ্যাচার, কিন্তু আমরা যারা ইকোনমিক্সে কী বলবো, কোনটা এন্ডোজেনাস কোনটা এক্সোজেনাস এটা নিয়ে বেশি ভাবতে হয়। ওই চেঞ্জগুলো হচ্ছিল বলে রেগান থ্যাচার এসে ওই পলিসিগুলো করেন, নাকি রেগান থ্যাচার ওই পলিসিগুলো করেন বলে ওই চেঞ্জগুলো হলো, বা বিট অফ বোথ, এটা একটা ইকুইলিব্রিয়াম হতে পারে। সো দেয়ার ইজ দ্যাট কোয়েশ্চেন, রাইট? সো বেসিক্যালি এটার দুটো ক্যান্ডিডেট আছে 80-র দশক থেকে যে এই চেঞ্জটা হচ্ছে ইনইকুয়ালিটি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ডেটাবেসে আপনি যদি দেখেন রিপোর্টগুলো বা ওদের চার্টগুলো, দুটোই তো ক্যান্ডিডেট। অটোমেশন, কম্পিউটার্স, স্কিলড আনস্কিলড ওয়েজ ইয়ের ডিফারেন্স, আইটি সেক্টরে মাইনে বেশি ইত্যাদি, এই যে এই জিনিসটা, রাইট? অন্যটা হলো গ্লোবালাইজেশন। ওই যে যারা ট্রাম্পকে ভোট দিচ্ছে, দে আর ডিসপ্লেসড হোয়াইট ওয়ার্কার্স, হ্যাঁ, যারা যাদের চাকরি চলে যাচ্ছে বিকজ দ্য জবস গট আউটসোর্স টু চায়না। সো এটা নিয়ে যেমন একটা ইন্টারেস্টিং ব্র্যাঙ্কো মিলানোভিচ, যিনি ইনইকুয়ালিটি নিয়ে ভালো অনেক কাজ করেন, তার একটা সুন্দর ইয়ে আছে, এম্পিরিক্যাল প্যাটার্ন উনি ইয়ে করেছেন, যেটাকে এলিফ্যান্ট কার্ভ বলা হয়। আমি জানি না কেউ শুনেছেন কিনা। আমার একটা হোয়াইট বোর্ড থাকলে আমি এঁকে দেখাতাম। বটম লাইন হচ্ছে গিয়ে, সারা পৃথিবীর সব লোকের যদি আমরা ইনকামটা ওই আমি যেভাবে বলছিলাম না ওইভাবে র্যাঙ্ক করি, টপ 10 কি, টপ 1 কি, কিন্তু সেখানে আমেরিকানও আছে, চীনেও আছে, ইন্ডিয়ানও আছে, ফ্রেঞ্চ আছে, সবাই আছে, গ্লোবাল ইয়েতে হচ্ছে। উনি দেখাচ্ছেন হাতির শুঁড়ের মতো, হ্যাঁ, ইনকাম গ্রোথ কতটা হয়েছে। টেল আছে, হাতিটার একটা লেজ আছে, অর্থাৎ একদম বটমে খানিকটা ইম্প্রুভমেন্ট হয়েছে। দোজ আর দ্য সে চাইনিজ ওয়ার্কার্স যাদের আউটসোর্সড হওয়ার জন্যে, যাদের, এটা ধরুন গত 20-25 বছরের কথা হচ্ছে, একদম লাস্ট 5 বছরের কথা হচ্ছে না, তার আগের পিরিয়ডটা। হ্যাঁ, তারপরে যেটা হয়েছে যে এই যে হাতির ইয়ের মতো, যে ওই একদম ইয়ের দিকে তারপরে কমতে শুরু করছে, এবং তারপরে যে হাতির শুঁটটা, সেটা হচ্ছে একদম টপ 5 বা টপ 1, যেটা লার্জলি দ্য রিচ পিপল ইন দি অ্যাডভান্সড ইকোনমিজ। এই হাতির যে এই যেখানটা শুঁটটা ওঠার আগে যেখানে হোয়াটএভার ইয়ে, ওরা হচ্ছে ট্রাম্প ভোটার, ওদের চাকরিগুলো দিস গট আউটসোর্সড ইত্যাদি। অ্যান্ড দেয়ারফর দিস ইন ইন্টারেস্টিং, মানে এখন এতে এত কিছু মিশে আছে, চীনেও চেঞ্জ হচ্ছে, ইন্ডিয়াতেও হচ্ছে, আমেরিকাতেও হচ্ছে, ফ্রান্সেও হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। বাট দ্য বটম লাইন হচ্ছে, আপনি যদি গ্লোবাল ইকোনমিটাকে একটা আনডিভাইডেড ইকোনমি ভাবি, তাতে দ্য ভেরি রিচ হ্যাভ ডান এক্সট্রিমলি ওয়েল, এবং ভেরি টপ ইনইকুয়ালিটি হ্যাজ গন আপ। এটা নিয়ে আই থিঙ্ক দ্যার ইজ জেনারেল কনসেনসাস। হ্যাঁ, সেরকম ভেরি পুয়ার বিফোর দ্য প্যান্ডেমিক দ্যার হ্যাজ বিন সাম ইম্প্রুভমেন্ট ইন এশিয়া, সেটাও সত্যি। হ্যাঁ, অ্যান্ড দ্য ভেরি পুয়ার, তাদের ক্ষেত্রে কিছুটা ওয়েজেস বেড়েছে ইত্যাদি। সাব সাহারান আফ্রিকা অতটা না। হ্যাঁ, কিন্তু তারপরে যেটা হয়েছে দ্যাট ইজ ইন্টারেস্টিং, চাইনিজ একটা প্রসপারাস মিডল ক্লাস তৈরি হয়েছে, পারহ্যাপস ইন্ডিয়ানও অতটা না, কিন্তু সেখানে আমেরিকার যেটা লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস, দে হ্যাভ রিসিভড, দে অ্যান্ড দ্যাট ইন দ্য ওয়েস্ট, দে হ্যাভ রিসিভড এ শক। এনিওয়ে, আমি অনেক দূরে চলে গেলাম। ইন্ডিয়ার ক্ষেত্রে না, অনেস্টলি আমি জানি না। মাই আনসার উড বি, আই রিয়েলি ডোন্ট নো ইনইকুয়ালিটিটা ডিরেক্টলি কতটা এই অটোমেশন বা রোবোটাইজেশনের জন্য হচ্ছে। বিকজ সি, উবার, তারপরে এখানকে যে সুইগি ইত্যাদি, এক ধরনের তো এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। সো আবার যদি আমি হাতিটা ভাবি আর কি, মানে হাতি অর্থাৎ হোয়াটএভার, একদম বটম, মিডল, আপার মিডল অ্যান্ড টপ। বাট হ্যাভিং সেড দ্যাট, আমাদের এখানে আমার মনে হয় অ্যাট দ্য ভেরি টপ
the rise of income of the super rich perhaps have nothing to do with technology. It's really rent seeking. কে মাইনিং এর রাইট পাবে, কে কোন পোর্ট অপারেট করার রাইট পাবে, সেইটা হলে, অ্যান্ড অলসো দ্য ব্যাংক, দ্য ওয়ে দ্য ব্যাংকিং সিস্টেম যেটা মানে ইয়ে হয়. But anyway, I gave you a bit of rambling answer, but the bottom line is that the technology is absolutely a plausible candidate, এবং across the world it certainly played a role. এখন যেমন আমি যখন লন্ডনে অনেক দোকানেই যাই, আমি টেকনোলজির সব ব্যাপারে অতটা সড়গড় নই, এখন প্রায় অনেক জায়গায় কোনো সেলস ক্লার্ক নেই, সব সেলফ চেক আউট, মানে ব্যাগটা নিজেকেই ধরে জিনিসগুলো করে ভরে কার্ডটা ট্যাপ করে, সো ইউ ক্যান সি যে এটার ইকোনমিক ইমপ্লিকেশন কী হতে যাচ্ছে. ওখানে তো এর আগে সেলস যারা ক্লার্ক ছিল তারা তো কম হলেও একটা ওয়েজে একটা চাকরি পেত, তারা এখন তাহলে কী করবে, রাইট? বাট এনিওয়ে, ইটস এ গুড কোয়েশ্চেন. এইখানে কি মানে গভর্নমেন্ট ইন্টারভেনশন কোনো ম্যাটার করে? মানে আমি যেমন নিউ জার্সিতে দেখেছি, ওখানে নিজে নিজে পেট্রোল মানে ভরা যায় না আর কি, মানে ওখানে কেউ থাকবে এবং তাকেই ওটা ওরকমভাবে ব্যবস্থা করা হয়েছে সম্ভবত. এটা কোথায় বললে? নিউ জার্সিতে, একটা স্টেটে. কিন্তু ক্যালিফোর্নিয়া আবার মানে সেলফ সার্ভিস সব মানে গ্যাস স্টেশনগুলো. দেখো, এখানে তো আমি বলবো যে আমাদের মানে আমি কলকাতায়, যেহেতু কলকাতার, তাই এখানকার নিশ্চয়ই ভারতের অন্য জায়গা তো সত্যি, এখানে একমাত্র আমরা দেখেছি ট্যাক্সি ড্রাইভারের হেল্পার থাকে পাশে, হ্যাঁ, সেরকম লিফটম্যানের হেল্পার, দিস আই থিঙ্ক ইজ দ্য আইডিয়াল. মানে ফার্স্ট অফ অল ওয়াই ইউ নিড আ লিফটম্যান ইজ নট ক্লিয়ার, এবং তারপরে লিফটম্যানের একজন হেল্পার থাকে, হ্যাঁ. সো আমরা নিশ্চয়ই কীভাবে টেকনোলজি থেকে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, perhaps you can, you know, sort of get to this. Kintu abaru going back to it, and see, this is only my opinion because I have nothing factual to base this opinion on. It is just my view. আমার মনে হয় যখনই এই ধরনের রেগুলেশন হয় না, ওই করাপশন এবং ইনএফিশিয়েন্সি বেশি হবে. রিডিস্ট্রিবিউশন ইজ এ বিস্ট that has to be stared in the eye, and it has to be really dealt with in a straightforward manner. তুমি রিডিস্ট্রিবিউশন যদি করতে চাও, এটা করে এটা একটু করে দিলাম, এখানে একটু এটা করে দিলাম, এভাবে হবে না. টেক দ্য ওয়েলথ, টেক দ্য ইনকাম, পাস আ ট্যাক্স ল অ্যান্ড টেক দ্য মানি, অ্যান্ড দেন ডু সামথিং উইথ ইট. বাট দ্যাটস মাই ভিউ. সামবডি কুড সে যে মেবি সাম অফ দিস রেগুলেশনস উড হেল্প. আপনি যে বললেন না যে জি আলফা ওই ফ্যাক্টরগুলো, তো আলফার কোনো স্পেসিফিক ভ্যালু, মানে পজিটিভ গ্রোথ ফ্যাক্টর বললেন, তো ওরকম কোনো স্পেসিফিক ভ্যালু আছে বা কিছু মানে বলতে পারা যাবে যে? না, দেখো, ওটা তো ওটা একটা এক্সাম্পল, হ্যাঁ. সো তুমি অ্যালফাটা, ইটস জাস্ট, আমরা কপ ডগলাস প্রোডাকশন ফাংশন যখন লিখি, হ্যাঁ, কে টু দি পাওয়ার আলফা, এল টু দি পাওয়ার বেটা ইত্যাদি, এবারে ইউ ক্যান পুট ইন সাম নাম্বার. সো ওই এক্সাম্পলে ইউ ক্যান সে যে ইন্ডিয়াতে জেনারেল গ্রোথ রেটটা 5% ছিল, রিচরা গ্রো করেছে 7%, তাহলে আলফা উড বি 1, রাইট? সেইভাবে করা যেতে পারে. আর একটা স্যার, ওই ইকুয়েশনটা যখন দেখছিলাম তখন দেখলাম যে ওয়াই আর মানে রিচের ক্ষেত্রে 1 প্লাস আলফা 1 প্লাস 1 প্লাস আলফা টু ইন্টু জি, তো 1 প্লাস আলফা ফ্যাক্টরটা কি আলাদাভাবে নিচ্ছি কি গ্রোথটাকে আরও বেশি দেখানোর জন্য, যে রিচের যে ইনকামের গ্রোথটা আরও বেশি, মানে নাহলে স্যার শুধু তো 1 প্লাস জাস্ট আলফা ইন্টু জি গিয়ে এই ইকুয়েশনটাকে বলতে পারতাম. যেহেতু হোয়াইট বোর্ড নেই, আমি এটাতে চেষ্টা করছি. গরিবদের ইনকাম গ্রো করছে জিত, এটা দেখা যাচ্ছে? না স্যার. হ্যাঁ, দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার. হ্যাঁ, তো এইটা হচ্ছে 1 প্লাস জি রেটে গ্রো করছে, হ্যাঁ. দিস ইজ দ্য গ্রোথ রেট. আমি দি ওনলি রিজন আই হ্যাভ ডান ইট দিস ওয়ে বিকজ আই ওয়ান্টেড আলফা টু মাল্টিপ্লাই জি, এটা মাল্টিপ্লিকেটিভ আনার চেষ্টা করছি. ওভারঅল গ্রোথ যখন ক্যালকুলেট করব, তাহলে ওয়াই টি then should be 1 plus g times yt minus 1, and ekhaneo sheibhabe hobe. So I think the formula is correct, but this is how I have parameterized it. If you don't like it, you can call 1 plus alpha to be beta and do the same analysis with beta, where beta is bigger than 1. ওকে স্যার, আরেকটা কোয়েশ্চেন আছে, বলছি এখন ইন্ডিয়াতে রিসেন্ট টাইমে যে ইনকামের ডিস্ট্রিবিউশনটা কীরকম, মানে রিসেন্ট টাইমে যে 10 মানে টপ 10% বা টপ মানে গ্র্যাপটা কীরকম টাইপের এখন? আমি দেখালাম যে ভাই, ওটা তো স্যার ওয়ার্ল্ডের তাড়াতাড়ি চলে গেছে বোধ হয়, না? দাঁড়া, ইনকামের ক্ষেত্রে নাকি ইনকামেরটা দেখায়নি? হ্যাঁ, এই তো ইনকাম ইনইকুয়ালিটি,
এটা দেখো ওয়ান্স এগেন তুমি যদি পিকেটির ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ডেটাবেসের যে এটাতে যাও তুমি প্রত্যেকটা যত লেটেস্ট ইয়ার অবধি পাবে, হ্যাঁ। সো দিস ইজ দ্য গ্রাফ, সো দিস ইজ হাউ দে হ্যাভ ইভলভড। তোমার যেটা গ্রিনটা হচ্ছে বটম বটম 50, সরি ডার্কটা হচ্ছে বটম 50%, লালটা টপ 10% অ্যান্ড গ্রিনটা টপ 1%। কিন্তু এটার ক্ষেত্রে মুশকিলটা হচ্ছে এই নাম্বারগুলো ওরা পায় কোত্থেকে। সো পিকেটি আর ব্যানার্জির একটা পেপার আছে, অভিজিৎ ব্যানার্জির, টপ ইন্ডিয়ান ইনকামস সামথিং 2005 সালের ওয়ার্ল্ড ব্যাংক ইকোনমিক রিভিউতে। সো ওখানে ওরা মেথোডোলজিটা খানিকটা আলোচনা করেছে। ওরা বেসিক্যালি ট্যাক্স ডেটা ইউজ করে, হ্যাঁ। এখন কিন্তু ইনকাম ট্যাক্স তো বেশি লোক দেয় না, ফলে ইটস আ সিভিয়ারলি ট্রাঙ্কেটেড স্যাম্পল। সো হোয়াট দে দেন ডু ইজ ইউজ দি এনএসএস টাইপ কনজিউমার এক্সপেন্ডিচার নাম্বারস, সেখানে একটা মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম অ্যাসিউম করে নিয়ে দে ফিগার আউট হোয়াট দ্য ইনকাম উড বি অ্যান্ড দেন দে ক্রিয়েট আ সিমুলেটেড ডিস্ট্রিবিউশন। So it's a long way of saying যে এইটা তুমি যদি if you want to pardon me for lapsing to me because but I'm assuming you're a student, so I'm just exercising my whatever teacher like here. So my India Forum piece has all the graphs and the tables and the explanations, but of course we stop at 2021 or something because that's when we wrote the piece, that was the last number available. না, প্রত্যয় যেটা বলছিল যে সরকারের ইনভলভমেন্টটা, উনি যেটা যেভাবে বললেন এই লিফটম্যানের একটা সার্ভিস থাকা সেটা একটা অপশন, তা একটা অপশন হলো রিস্ট্রিক্টিং আওয়ারলি ওয়ার্কিং পার ডে, রাইট? It's a very good point. Yeah. Please go ahead. That, how can you have like anything that can be addressed without having an interventionist government? So the definition of an interventionist government is like আপনি যেভাবে বলছেন শুনে ওই আমেরিকান টাইপের লাগছে অনেকটা, যে আমাদের একটা ন্যাশনাল হেলথ কেয়ার চাই, অনেকে যেরকম ডেমোক্রেট পার্টি আমেরিকায় বলে, আর বলে নন ইন্টারভেনশনিস্ট সরকার দরকার। আমি কি বলছি জানেন, আমাদের দেশে রিয়ালিটি করছেন। আপনার বাড়িতে যখন কোনো সরকারি অফিসার আসে আপনার প্রথম ফিলিংটা কি হয়? ইনি সমাজের কল্যাণ করার জন্যে এবং সবার ভালো দেখার জন্য এসছেন এবং মেক শিওর করছেন আমার বাড়ির সব কিছু স্পেসিফিকেশন ভালো, আপনি ভাবেন ঘুষ নিতে এসছে। লেটস বি অনেস্ট হিয়ার, দ্যাট ইজ হাউ থিংস ওয়ার্ক। সো if there was an ideal government and it had a regulatory apparatus which could enforce this, আমি এই মুহূর্তে সেটাই জয়েন করতে চাই। You have it on here. I would like to join that. I have had my opportunities to join some government or the other in some capacity and I've turned down. কিন্তু এটাতে আমি এই মুহূর্তে জয়েন করব। সো ইট কামস ফ্রম, এটা আমেরিকান ইন্ডিয়ান বলে না, ইন্ডিয়ান ব্যুরোক্রেসি বা জেনারেল ইন্ডিয়ান রেগুলেটরি সিস্টেমের করাপশন, রেড টেপিজম, স্লোনেস, এটা I don't know at this day and age we can really disagree with that. না সেটা তো সোসাইটাল থিং না, মানে বড় কোম্পানির করাপশনও প্রচুর। তো বড় কোম্পানির করাপশন হয় না, আপনি কি বলছেন? না সেটাও তো প্রচুর, মানে সেটা সরকার বলে তো না, মানে সেটা তো দেখুন আমি বলবো লম্বা লোকেরাও চুরি করে, বেটে লোকেরাও চুরি করে, প্রাইভেট সেক্টরেও চুরি হয়, স্টেট সেক্টরেও চুরি হয়, কিন্তু তাই বলে তো দেয়ারফর রেগুলেশন করে দিই তাহলে এই স্টেপটা তো ফলো করে না। আই এগ্রি উইথ ইউ দ্যাট corruption happens in every sector. এটা সোসাইটাল ফেনোমেনা বললে একটু বেশি সবই মানে বেদ মনুস্মৃতি টাইপ হয়ে যাচ্ছে। মানে আমি বলবার চেষ্টা করছি যে উই হ্যাভ টু, মানে আই এম বিং ডেলিবারেটলি আ বিট, মানে হয় না, ইউ হ্যাভ রেজড আ ভেরি গুড পয়েন্ট, আই এম বিং ডেলিবারেটলি মোর লাইট হার্টেড অর হোয়াট এভার, যে আমার মনে হয় যে দেখুন ইন দি এন্ড ইটস এ কম্বিনেশন অফ ইউর রাইট, যে সোশ্যাল নর্মস আমাদের, আপনি ভাবুন না, মাস্ক পরা যখন রিকোয়ার্ড ছিল থেকে শুরু করে আবর্জনা ফেলা, ইভেন ইফ দ্য রেগুলেটর্স আর ট্রাইং, উই অফেন আর ল্যাক্স অ্যাবাউট ইট, উই আর স্ল্যাক, উই আর ক্যালাস অ্যাবাউট ইট। হ্যাঁ, এখন যেটা বললেন আমেরিকার মতো হতে হবে না, সুইডেনেও কিন্তু একই কথা বলে। ইউনো সামথিং, সুইডেন বা নরওয়েতে গিয়ে আমার প্রথম উপলব্ধি হলো ওদের কিন্তু essentially labor market, other than some of the safety and hours type things, is very unregulated. Companies offer wage differentials that are big. They redistribute through the tax system. So what I'm trying to say is, therefore, let's not be too interventionist. It's really coming from a pragmatic point of view. If there's a redistributive mechanism that will work without creating too much distortion, I'm fine with it, but we need an example.
we need an example here, anywhere, and then we can perhaps say যে এটাকে expand করে কি করা যায়. আরেকটা ছিল যে ইনইকুয়ালিটি নিয়ে, পভার্টি নিয়ে আপনি যেটা বলছিলেন, মানে এই নাম্বারগুলো যখন ফিক্স করে, যখন এখন যারা স্টাডি করে তারা ইনফ্লেশনটা কি দেখে, মানে ওই সেই 47 না এগুলো প্রত্যেকটা আপনার ইদার সিপিআই বা দিয়ে মানে এখন কিভাবে ইন্ডেক্সিং করছেন, ইনফ্যাক্ট আমার ওই একটা লেখাতে পয়েন্টটাও করেছি আমি, যে দেখুন গরিবদের ফুড ইনফ্লেশন বেশি হিট করে, ফলে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের যে স্ট্যান্ডার্ড ইয়েটা আপনি ডাউনলোড করে লাগিয়ে দিতে পারেন, ওটা কি ওই 100-112 এইভাবে রিজার্ভ ব্যাঙ্ক বা ইত্যাদি আপনি যদি ইন্ডিয়ান ডেটাবেস নামিয়ে নেন ওইভাবে দেওয়া থাকে। লোকে যেটা কি করে তখন ওই প্রত্যেক বছরের নমিনাল নাম্বারটাকে ওটা দিয়ে ডিফ্লেট করে দেয়, মানে it can be done easily, কিন্তু সেখানেও there's a problem because it's not quite correcting for the basket that the poor actually face. But yes, nominal real এটা না করলে মানে একেবারেই আলোচনা হতেই পারে না আর কি। আপনি যখন ইন্ডিয়ার রেসপেক্টে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টটা বলছিলেন তখনও প্রি প্যান্ডেমিক এবং পোস্ট প্যান্ডেমিক একটা ডিপার্চার রিপোর্টটাতে নোট করছে, মানে সেকেন্ড যে কাজটা বলছেন RWর সেখানে নোট করছিলেন, এবং লাস্ট এই ইনইকুয়ালিটি নিয়ে অ্যান্সারটা দিতে গিয়ে অ্যাক্রস এশিয়াও প্রি প্যান্ডেমিক এবং পোস্ট প্যান্ডেমিক একটা শিফট বলছেন। তো সেইটা নিয়ে কোনো কাজ বা মানে এক্স্যাক্টলি কীরকমভাবে ইম্প্যাক্ট করেছে অ্যাক্রস দ্য স্পেকট্রাম সেটার একটু যদি। না দেখুন, আমি কিন্তু টু বি ফেয়ার, টু বি ক্লিয়ার, আমার এই যে ইন্ডিয়া ফোরামে যে লেখাটা বেরিয়েছে বোধহয় সেপ্টেম্বরে না অক্টোবরে ভুলে যাচ্ছি, ওটাতে ইন্ডিয়াতে পোস্ট প্যান্ডেমিক কী হয়েছে একটা ডিটেল আলোচনা আছে, মানে আমি সেটা থেকে আজকে প্রেজেন্ট করিনি কিন্তু ওই আলোচনাটা আছে। কিন্তু ক্রস কান্ট্রি ইনইকুয়ালিটি কী হয়েছে আমারও জানা নেই। আই থিঙ্ক দ্য জেনারেল রিপোর্টস দ্যাট আর নোন যে পভার্টি স্পাইক হয়েছে সব দেশেই, বিকজ অবভিয়াসলি দ্য মোস্ট ভালনারেবল ওয়্যার হিট, যাদের ওরকম বাধা মাইনে নেই ইত্যাদি। কিন্তু সেটা বাদ দিয়ে আই নো আদার থিংস লাইক মানে জেনারেলি ইনকাম লেভেল কতটা এফেক্টেড হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু পভার্টি বা ইনইকুয়ালিটির মানে প্যান্ডেমিক্স ইম্প্যাক্ট অন দিস ইন আ ক্রস কান্ট্রি সেটিং আমার এখনও ভালো রিপোর্ট বা স্টাডি হাতে আসেনি। আই এম শিওর, মানে দ্যাট ডাজন্ট মিন ইট ডাজন্ট এক্সিস্ট, কিন্তু আই হ্যাভেন্ট সিন আ সেট অফ টেবলস যেটা দেখে ওয়ান ক্যান ইজিলি সি যে আচ্ছা ইন্দোনেশিয়াতে এটা হয়েছে, চীনে এটা হয়েছে, ইন এনি কেস দ্য চাইনিজ নাম্বারস উড বি সাসপেক্ট। আচ্ছা, লাস্ট দুটো তিনটে প্রশ্ন, আমার একটা প্রশ্ন আছে তো, লাস্ট দুটো আর আমার একটা, টোটাল তিনটে। গুড আফটারনুন স্যার। কিছুক্ষণ আগে একজন মানে প্রশ্ন করেছিলেন যে এখন যে টেকনোলজির অ্যাডভান্সমেন্ট হচ্ছে সেটার এমপ্লয়মেন্টের উপর এফেক্টটা উনি বেসিক্যালি জিজ্ঞেস করেছিলেন। তো আমি ওটার একটু ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভটা জানতে চাইছি, মানে যেরকম এখন রিসেন্টলি ফিয়েট মানির ইন্ট্রোডাকশন আমাদের মানে হোল ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিতে এসছে, যেগুলো আগে এক ডিকেড আগে অবধি ছিলও না, এবং ইউপিআই কিসের ইন্ট্রোডাকশন? সরি নন ফিয়েট মানি, মানে ক্রিপ্টোকারেন্সি বা আদার স্টাফ, হ্যাঁ মানে যে কোনো এরকম ধরনের আর কি নন ট্যাঞ্জেবল মানি আর কি, কারেন্সি। তো আর শুধু এটা নয়, এখন রিসেন্টলি কোভিডের পর স্পেশালি যখন বড় বাজার বা এরকম টাইপের জায়গায় যখন যাওয়া যায়, ওদের প্রায় ব্যবসা বন্ধ না হয়ে বন্ধ হওয়ার আগের মুহূর্তে দাঁড়িয়ে আছে এরকম টাইপের, বিকজ সবাই অনলাইন শপিং অ্যান্ড এগুলোর মধ্যে চলে গেছে। তো আমি জানতে চাইছিলাম যে উনি যেমন এমপ্লয়মেন্ট পার্সপেক্টিভটা বললেন, আমি ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে জানতে চাইছি যে এখানে কি মানে এই ধরনের ইনভেস্টমেন্ট একমাত্র খুব রিচ বা খুব প্রিভিলেজরা ছাড়া তো করা সম্ভব নয়, মানে যারা যেমন কোনো ক্রিপ্টোকারেন্সি, যেমন আপনি কিছুক্ষণ আগে বললেন ইনইকুয়ালিটি যখন ইনফ্লেশন যখন হয় তখন একমাত্র যারা বড় লোক বা মধ্যবিত্ত আছে ওরা ইনভেস্ট করার জন্য গোল্ড বা রিয়েল অ্যাসেটস এইসব জায়গায় ইনভেস্ট করতে পারে, কিন্তু গরিবদের দিন আনি দিন খাই ব্যাপারটাই সব। তো সেইটা আগে থেকেই অলরেডি এতটা ছিল, তো এখন পরিস্থিতিটাতে কি চেঞ্জ হতে পারে এবং গভর্নমেন্টের কি করার জায়গা থাকতে পারে এখানে? Very good question, and in fact I have to say this to the original questioner. এই অ্যাঙ্গেলটা আমার তখন উত্তর দেওয়ার সময় মাথায় আসেনি। ইন আদার ওয়ার্ডস, এই যে অনলাইন রিটেল থেকে শুরু করে এই যেটা হয়েছে, যেটা আমাদের দেশে ইট হ্যাজ বিন আ বিট অফ আ ডিবেট, অ্যামাজন নিয়ে এলো এবং বিদেশেও হচ্ছে, অ্যামাজন থেকে শুরু করে এই ধরনের যে এগুলো হচ্ছে। এখন ইনফ্যাক্ট অধিকাংশ যেগুলো ব্র্যান্ড নেম দোকান আর কি, সে আপনি ফার্নিচার কিনুন আর
বাড়ির ইয়ে তোয়ালে বা বালতি কিনুন, টিপিক্যালি ইভেন ইফ ইটস নট অ্যামাজন ইট ইজ ডেলিভার্ড অ্যাট হোম, সেটা ইয়ে হয়ে গেছে। সো এখানে দের ইজ আ clearly there's a sense in which it is affecting consumers in a certain way, and that's a positive thing. So shekhane you can even say, mane, just to almost being a bit provocative, যে এখন আপনি শুধু নাগাল্যান্ডে বসে যে জিনিসটা বাড়িতে পেয়ে যাচ্ছেন, হ্যাঁ, সেটা এর আগে বা হোয়াটএভার স্টেটের মধ্যেই থাকতে পারি, পুরুলিয়ায় মানে যেটা আপনি পেতেন না, নিউ মার্কেটে না গেলে ওগুলো পাওয়া যেত না, এখন যে কেউ যেখানে জায়গায় বসে ক্লিক করছে পেয়ে যাচ্ছে। তার লিমিটেশন দুটো, একটা হচ্ছে যে কেউ না, ইউ নিড আ সার্টেন অনলাইন অ্যাক্সেস, ইউ নিড আ সার্টেন ডিজিটাল কী বলবো, সেই ডিজিটাল ওয়ার্ল্ডের সিটিজেনশিপ যেটার সবার কাছে নেই। আই আন্ডারস্ট্যান্ড। এখন ইনফ্যাক্ট তবে ইদানিং আমি দেখি চায়ের টোকানেও লোকে পেটিএমে দেয়, মানে এমন নয় যেটা হয় না, কিন্তু মানে আমি নিজেই পেটিএম জানি না এবং ইউজ করি না, সো হোয়াট এভার, আমি এমনি দোকানে ক্যাশই দিই, হোয়াট এভার। সো এটা ইজ ওয়ান সোর্স অফ ইনইকুয়ালিটি। দি আদার সোর্স অফ ইনইকুয়ালিটি আই থিঙ্ক ইজ পসিবলি the most important is the labor displacement. যখন ওই রিলায়েন্স ইত্যাদির ওই ইয়ে হলো না, যে গ্রোসারি স্টোর ইত্যাদি যখন খুলবে, তখন যেটা ভেজিটেবল সেলার ইয়ে ইত্যাদি এদের যে ডিসপ্লেসমেন্টটা হবে, হ্যাঁ, সো এটা কি বলবো, মানে এগেন আজকে এত সব প্রোফাউন্ড ইস্যু নিয়ে আলোচনা হলো এবং আমিও স্টিমুলেটেড হলাম, মানে মজার সেই লিফটম্যানের গপ্প থেকে শুরু করে সব কিছু। So ETA is a very profound thing that affects all countries, right? The technology is changing fundamentally in the way the economy is working. এটা নিয়ে দেবরাজ রায় কিছু কাজ করেছেন এবং দেবরাজ রায়, দিলীপ মুখার্জির কিছু কাজ আছে যাতে ওরা দেখাচ্ছেন যে ওভার টাইম রোবটদের ওন করে কারা, তারা তো দ্য রিলেটিভলি রিচ পিপল। সো ইভেনচুয়ালি একটা ক্রাইসিস হতে পারে, যেটা ইন আ ওয়ে সেটা দেবরাজ দ্বারা সেদিকে যাননি। ওদের পয়েন্ট হচ্ছে দেয়ারফোর ইনইকুয়ালিটি বাড়তে থাকবে, বিকজ এটা শুধু রোবটরা ওয়ার্কারদের কাজ খেয়ে নিচ্ছে তা না, সেটা থেকে যে প্রফিটটা সেটা দ্য রোবট ওনার্স আর গোয়িং টু বি গেটিং, রাইট? সো দেয়ারফোর দ্যাট উইল বি হ্যাপেনিং। কিন্তু এটার একটা ইয়ে আছে, কাউন্টার আছে। আমি জানি না ইফ আই এম ডিভিয়েটিং টু মাচ ফ্রম দ্য কোয়েশ্চেন, but I'm trying to stick to the effect of digital technology on inequality. যে মার্কসের যেটা ওভার প্রোডাকশন ক্রাইসিস, হ্যাঁ, যে এই সমস্ত কিছু চেঞ্জের পেছনে কিন্তু একটা ব্রেক আছে, যেটা মার্কস ওয়াজ অ্যামাং দ্য ফার্স্ট টু পয়েন্ট আউট, তারপরে কেনস সেটাকে অন্যদিকে নিয়ে গেছেন, যে এত জিনিস কিনবে কে? If you basically lead to this situation, in the end the top 10% would benefit a lot, কিন্তু ওদের marginal propensity to consume তো বেশি না। You need ordinary people or poor people to have some income for your demand side to be operating, হ্যাঁ। সো সেই জন্যে বিদেশে এখন একটা আলোচনা হয়েছে, এটা নিয়ে আমিও কিছুটা লিখেছি, কারণ আমার আইডিয়াটার অ্যাটলিস্ট সাম অ্যাসপেক্টস ভালো লাগে, যদিও এটা নিয়ে বিতর্ক আছে। সেটা হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকাম। ইউনিভার্সাল বেসিক ইনকামের একটা আর্গুমেন্ট, হ্যাঁ, একটা আছে রাইট উইং আর্গুমেন্ট। মেনি অফ আস আর নট কামিং টু ইউবিআই ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ, উইচ ইজ সব সরকার থেকে সরিয়ে দিয়ে লোককে একটা বেসিক ইনকাম দিয়ে হাত ধুয়ে নাও, তা না। আমরা যারা many of us, তার মধ্যে প্রণবদ্ধনও আছেন, we are coming more from the progressive or left side of the policy debate here. My point is a complementary thing. It's not like education ইয়ে করবে না, কিন্তু it might be a streamlined way of providing a basic transfer. এবারে যিনি particularly ধরো হ্যান্ডিক্যাপ বা যেখানে যার বাচ্চা আছে যাকে পড়াতে হবে, you top it up. But it's not a bad plan. This will partly mitigate the demand problem. Because therefore that also goes an argument that unless there's government intervention here on the redistributive side, this situation will not be sustainable. Inequality barbe shudu na, which is what, you know, is the first symptom. The economy will land in a crisis. Economy will land in a crisis because in the end ওই যেটা হয় না, অত জিনিস কিনবে কে? You need that absorption. মানে চায়না বা ইন্ডিয়ার মিডল ক্লাসরা কিনবে, তাই আমরা পাঠিয়ে দিচ্ছি পেনসিলভেনিয়া থেকে ইয়ে করে পাঠিয়ে দিচ্ছি, সেটাও তো দ্যাট উইল গেট এক্সস্টেড এট সাম পয়েন্ট। সো এইটা কিন্তু ইজ আ ভেরি ভেরি প্রোফাউন্ড ইস্যু, যে আমরা বিভিন্ন দেশ ভুলে গেলাম, ভাবি পৃথিবী অ্যাজ এ প্ল্যানেট, হ্যাঁ, অ্যান্ড দ্য হোল ইকোনমি ইজ ইন্টিগ্রেটেড, সাপোজ দ্যাটস দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন, হ্যাঁ,
অটোমেশনের একটা ন্যাচারাল লিমিট ওখান থেকে আসবে। ইন দি এন্ড ইউ নিড অর্ডিনারি পিপল টু হ্যাভ সাম ইনকাম টু বি এবল টু বাই থিংস, আর সেটা না হলে যেটা আগেও বললাম যে এটার ক্ষেত্রে মার্কসের যেটা ওভার প্রোডাকশন এবং যে সাইকেলসের কথা বলেছিলেন, উই মাইট বি এন্টারিং সাম অফ দোজ সাইকেলস অলরেডি। আচ্ছা, আমার একটা প্রশ্ন করে নিই, কারণ আদারওয়াইজ পরে আর হবে না মনে হচ্ছে। তো আমি যেটা মানে একটুখানি হয়তো ফিলোসফিক্যাল ব্যাপারটা, মানে অনেকের মানে আমি তাদেরকে সর্ট অফ একটু ফ্রি মার্কেট ফান্ডামেন্টালিস্ট বলি, মানে অনেকেই বলেন আর কি, যে এই যে ধরুন ইনইকুয়ালিটির যে ফান্ডামেন্টাল ব্যাপারটা, সেই ব্যাপারটা মানে অনেকে বলে এটা মানে কোট আনকোট ওয়েস্টার্ন অবসেশন। মানে যেহেতু আমাদের দেশ এমনিতেই এত গরিব, পার ক্যাপিটাল ইনকাম যেখানে এত কম, সেখানে আমাদের শুধু গ্রোথটাই একমাত্র, মানে আমরা কি গ্রোথটাই শুধু ওয়ার্শিপ করবো কিনা, মানে এর একটা অদ্ভুত কাউন্টার এক্সাম্পল দিয়ে বোঝানো হয় যে মানে একজন গরিব লোক বাংলাদেশে থাকতে চায় না কি আমেরিকায় থাকতে চায়, যদিও আমেরিকায় ইনইকুয়ালিটি অনেক বেশি, যে অবভিয়াসলি সে আমেরিকায় থাকা প্রেফার করবে। তো এইটার মানে সম্পর্কে আপনার কি মনে হয় যে এই ধরনের যে আর্গুমেন্টগুলো মানে শোনা যায় বিভিন্ন জায়গায়, তো আপনার কিছু পার্সপেক্টিভ থাকলে। শিওর, সি আই থিঙ্ক যেটা একটা সময় 2015-16 সালে বোধহয় সেন ভাগবতী যে ডিবেটটা হয়েছিল, that is an example of a similar debate. Should growth take care of everything, and let's not get obsessed about poverty, inequality. These are almost like leftist obsessions ittadi. So এই ডিবেটটা পুরনো, obviously Sen Bhagwati was just one chapter in the installment of these debates. সো আমার মনে হয় যে দেখো, তুমি এটা পরে হয়তো আমাকে পরে বলবে যে আমিও ফ্রি মার্কেট ফান্ডামেন্টালিস্ট, কিন্তু সেটা হলো যে I think we has to separate out two things here. One is the relative versus the absolute. হ্যাঁ, লোকে যখন দুবাই যায়, আমেরিকা বাদ দাও, তুমি কাছাকাছি দেখো না, হ্যাঁ, তুমি দুবাইয়ে চাকরি খুঁজতে গেলে, হ্যাঁ, তুমি হয়তো বাংলাদেশে অতটা গেলে না, যদিও বাংলাদেশ যে হারে ওদের জেনারেলি ডেভেলপমেন্ট হচ্ছে, কোনো না কোনো সময় মাইগ্রেশন প্যাটার্নটা উল্টে যেতে পারে আর কি। যাই হোক, সেটা তো আলাদা প্রশ্ন। সো আমার মনে হয় যে আমাদের ইনইকুয়ালিটি, এবং এটা নিয়ে অনেক স্ট্যাটিস্টিশিয়ান, ম্যাথমেটিশিয়ান, অ্যাপ্লাইড ম্যাথমেটিশিয়ান, ইকোনমিস্টরা কাজ করেছেন অ্যাবাউট হোয়াট ইজ আ গুড ইন্ডিকেটর অফ ইনইকুয়ালিটি। আমি সেই এরুডাইট ইয়েতে ঢুকছি না, দের ইজ আ লট দেয়ার, হ্যাঁ, এবং তাতে আমাদের কলকাতায় বসেও কিছু কন্ট্রিবিউশন আছে। সো গোতা ভাষায় বলতে গেলে একটা হচ্ছে রিলেটিভ আর অ্যাবসোলুট। আমি বড় লোকের বাড়িতে যদি একদম লোয়েস্ট জবটাও করি, তাতে আমার যে মাইনে হবে, ভার্সেস আমি গ্রামে যদি ভিলেজ চিফ হই, তাতে আমার মাইনে কি হবে, হ্যাঁ, আমার বেসিক পারচেজিং পাওয়ারের বান্ডল মানে কী হবে, এটা ইজ অ্যান অ্যাবসোলুট কম্প্যারিজন। এবং সেখানে টু সে দ্যাট পিপল রেসপন্ড টু আ সার্টেন লেভেল অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, আই থিঙ্ক দ্যাটস ন্যাচারাল. Marx would have agreed with that description of human behavior, and he was not a free market fundamentalist, but he was a big champion of free markets in the following, not champion, but celebration, যে Asiatic mode of production যখন foreign trade এসে করে দিচ্ছে টিচ্ছে. So one of the things about, if you read Marx carefully, is he is a simultaneous admiration and repulsion at the dynamics of capital. And there's a very lively machine here. A lot of things are happening, right? মানে churningটা হচ্ছে, as opposed to feudal. So that's the absolute verse. এখন রিলেটিভটা, আমি আগে সত্যি কথা বলতে কি, অ্যাজ আ ডেভেলপমেন্ট ইকোনমিস্ট অ্যান্ড অ্যাজ সামবডি, অ্যাজ আ কী বলবো, ফর্মার whatever leftist activist, or এখন জাস্ট মিয়ারলি লেফট লিনিং প্রোগ্রেসিভ পলিসি, যে আই উড সে যে অ্যাকিউট দারিদ্র ইজ আ রিয়েল, ইটস আ মরাল প্রবলেম দ্যাট উই শুড অল ফেস আপ। যে আমাদের যেটা বেঙ্গল ফ্যামিন থেকে শুরু করে আমরা যারা যেরকম বাড়িতে পরিবেশে বড় হয়েছি, দ্যাট থিং গেটস ইন ইউর আন্ডার ইউর স্কিন, রাইট? যেগুলো হয়েছিল, লোকে না খেতে পেয়ে মারা যাচ্ছিল ইত্যাদি, তারপরে অনেক চেঞ্জ হয়েছে। সো আমার কাছে মনে হয় সেই জায়গাটাতে অ্যাবসোলুট স্ট্যান্ডার্ড অফ লিভিং প্রোটেক্ট করার গোলটা আই থিঙ্ক ইজ আ রাইট ওয়ান, এবং ওটার সাথে সত্যি যুদ্ধ করার কোনো মানে হয় না। সেই রেশন সিস্টেম, মানে জন ড্রেস বা এদের সাথে আমাদের অনেক সময় তর্ক হয়, ক্যাশ না রেশন। প্যান্ডেমিকের সময় আমাদের ভাব হয়ে গেছে, মজা করে বলছি, বাট উই অ্যাকচুয়ালি কেম টু আ কনক্লুশন যে ইটস জাস্ট আ ম্যাটার অফ বান্ডল হোয়াট এভার ওয়ার্কস, যেখানে পিডিএস ভালো কাজ করছে করতে দাও। মানে আই থিঙ্ক দ্য মরাল অবজেক্টিভ অফ প্রোভাইডিং আ সার্টেন অ্যাবসোলুটি। বাকি তুমি যেটা বললে, দ্যাট ইজ এ হার্ডার ওয়ান, এবং আমার কাছে কোনো সোজা উত্তর নেই। সেটা হচ্ছে সেলফ এস্টিম ম্যাটার্স।
তুমি খেয়াল করে দেখবে যে অনেকেই হয় যে যাদের বাড়িতে হয়তো কেউ কাজ করতেন, অনেক বছর কাজ করেছেন, একটা বয়সের পরে দে ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য ভিলেজ, হ্যাঁ, ইভেন দো ইন সার্টেন ওয়েজ দে হ্যাভ গটন ইউজ টু দ্য সিটি লাইফ, দের আর সার্টেন কমফর্টস অ্যান্ড ইজ ফ্যাক্টর্স ইন দ্য সিটি লাইফ, বিকজ আই ফুললি আন্ডারস্ট্যান্ড যে কোনো না কোনো সময় ইটস অ্যান আইডেন্টিটি কোয়েশ্চেন দ্যাট অ্যাম আই গোয়িং টু সর্ট অফ lead my whole life as somebody who's low in the social status pole versus I want to be at least a. এখন I don't know, মানে তুমি যেটা বললে যে I think that two things I think most of us can agree on, perhaps not the free market fundamentalists, but I think most sensible economists, in fact most sensible free market economists, হাইক তুমি যদি পড়ো, আমি তো মার্কস বেশ কয়েকবার কোট করলাম, অ্যান্ড হি রিমেইনস অফকোর্স ওয়ান অফ দ্য মোস্ট ট্রিমেন্ডাস ভিশনারি থিঙ্কার্স, কিন্তু ইন্টারেস্টিংলি হাইক তুমি যদি পড়ো, হাইক তো ইন এ ওয়ে ফ্রি মার্কেটের কেন, হোয়াট ইজ দ্য স্ট্রেংথ, এটা নিয়ে ইনসাইটফুল কথা বলেছেন, ইনফরমেশন, তখন অতটা এগুলো অ্যাপ্রিসিয়েটেড হয়নি, পরে বোঝা গেছে যে হি ওয়াজ কারেক্ট ইন সেইং যে একটা ইকোনমি এত কমপ্লেক্স সিস্টেম, যত ইনফরমেশন লাগে, মানে সুপার কম্পিউটারে সেটা করতে পারবে না। কিন্তু হাইক কিন্তু ওয়েলফেয়ার সেফটি নেটকে সাপোর্ট করতেন, বিকজ অফ দ্য ফান্ডামেন্টাল থিং যে এটা তো ইটস অলমোস্ট আ ভ্যালু সিস্টেম, দ্যাট ইফ ইউ ডু নট ওয়ান্ট টু হ্যাভ পিপল হু আর রিয়েলি স্টার্ভিং অর ইন এক্সট্রিমলি ডিপ্রাইভ স্টেট, সো ইট ইজ পসিবল দ্যাট ইউ থিঙ্ক the government shouldn't regulate too much, but still believe in redistribution. To summarize, I think most of us can agree যে absolute level of poverty deprivation, এবং আমি এখানে অন্য ইনইকুইটিতে ঢুকিনি, জেন্ডার ডিসক্রিমিনেশনে ঢুকিনি, কাস্টে ঢুকিনি, কমিউনালি, এগুলো আমি কিছুতে ঢুকিনি, আমি জাস্ট ইকোনমিক ইয়েতে যাচ্ছি, হ্যাঁ। বাট দ্য পয়েন্ট ইজ ডেপ্রিভেশন ক্যান টেক মেনি ফর্মস, রাইট, মানে অ্যান্ড আই থিঙ্ক দ্যাট দি অ্যাবসোলুট ডেপ্রিভেশনের এগেনস্ট to be opposed to that, and being committed to a progressive tax system, because de facto that is both helping you alleviate or provide a safety net and also take care of the top inequality, এই দুটো we can agree on. কিন্তু আমার যেমন frequent co-author টিমোথি বেসলি, তার সাথে মানে অনেক বিষয় কাজ করি, এই রিসেন্টলি একটা কথা হচ্ছিল, অ্যান্ড উনিও আমাকে যেটা বললেন, যেটা আমার হলো যে পার্ট অফ দ্য ট্রাম্প ভোটার প্রবলেম ওয়াজ, আমরা আলোচনা করছিলাম এই যে আইডেন্টিটি পলিটিক্স, যেটা রাইট উইং আইডেন্টিটি পলিটিক্স, বললো ট্রাম্প ভোটারদের ইউবিআই দিলে যে ওরা ট্রাম্পকে ভোট দিত না, তা কিন্তু না। সো ইন আদার ওয়ার্ডস, ইট মে নট জাস্ট বি আ ইনকাম ডেপ্রিভেশন পয়েন্ট, যে আমাদের চাকরি চলে যাচ্ছে অ্যান্ড এইসব ফরেনাররা এসে নিয়ে নিচ্ছে, হ্যাঁ, ইট ইজ মোর লাইক আই এম স্পেশাল, আমি তখন আমি ট্রাক চালিয়ে কাজে যেতাম, এইটা আমার লাইফ ছিল, সামহাও সেই লাইফটা চলে যাচ্ছে। সো ইন আদার ওয়ার্ডস, উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট রিডিস্ট্রিবিউশন ওয়ের দ্য ফর্ম ইন উইচ রিডিস্ট্রিবিউশন ইজ গিভেন may not be just seem like a handout, যেটা গেলে আমাদের যেটাকে নারেগা বলে, maybe that is a positive aspect of নারেগা that people said, and আমি রিসেন্টলি কোনো একটা সার্ভেতে পড়ছিলাম যে even among Rohingya refugees, rather than getting pure handouts, they prefer to work. So okay, আমি এটা ছড়িয়ে গেলাম, but the bottom line is, one thing is to protect people from absolute level of vulnerability and then the progressivity of the tax system. But বাকিগুলো নিয়ে I think we economists have to be more open-minded as to, মানে এই যে লিফটম্যানের এক্সাম্পলটা বললাম, আমি কিন্তু আমার আর্গুমেন্টের ক্রিটিসিজমটাও জানি, মানে in other words, therefore I'm not dismissing the critique of that argument, হ্যাঁ, লিফটের ক্ষেত্রে, because it's such a obvious operation that you don't even need a person. But I also agree যে কিছু ক্ষেত্রে perhaps like in fact you said this, যে maybe societal norms should be, আমাদের ধরো women's work at home, up to a certain point it was not even recognized, it was just taken for granted. I think there's more awareness now, and to the extent women still do more share of work at home, there's at least more awareness jeta hoy, and that's work too, right? So this is my way of saying that maybe we should also change or reform some of the social attitudes, jekhane maybe then hiring a liftman assistant may not seem, either you would not need a regulation to enforce it, ittadi. So sheita hote pare, mane so I think ei shob byapare as economists I would certainly say we should be more humble, in the sense je we are good at figuring out certain things, je jeta bollam, kintu ei jinishgulo I think a lot of things are we are learning about the world, seta hoyto amader aro bhaba uchit, ebong and I take your point once again, যে maybe regulation
নের ডাউন সাইডটা আমরা উই ক্যান অল সি, বাট মেবি সব কিছুতে হাতুড়ি যেমন লাগে না, মেবি সাম থিংস ক্যান বি এনফোর্সড উইদাউট আ ডিরেক্টলি ইন্ট্রুসিভ রেগুলেটর. In that case, maybe some of these things can be achieved. আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় যে এইবারে আমাদের শেষ করা উচিত। যদি কারোর প্রশ্ন থাকে আমার মনে হয় যে পরে বাইরে গিয়ে আলোচনা করা যায়। অনেকক্ষণ ডিসকাশন হয়েছে, খুব ভালো ডিসকাশন হয়েছে। মৈত্রীশ দা অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ফাইনাল রাউন্ড অফ অ্যাপ্লজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আর সবাইকে অনেক ধন্যবাদ যে যারা দূর থেকে এসছো, যারা আইএসআইতে এখান থেকে এসছো, খুব ভালো লাগলো, প্রচুর প্রশ্ন এসছে। আমরা আশা করি ভবিষ্যতে আরও এরকম প্রোগ্রাম করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।